প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব। আয়োজনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সুবর্ণা নওয়াদির। আর আমরা বিশ্বাস করি আমাদের সকল দর্শক বন্ধু এবং নেক্সাস লেডিস ক্লাবের যেই ৩৩,০০০-এরও বেশি বন্ধু আছেন তারাও নিশ্চয়ই নেক্সাস টেলিভিশন টিউন করে আমাদের সাথেই আছেন। আর আমাদের আজকের আয়োজনে আমরা ৩ জন বন্ধুকে পেয়েছি যাদের নিয়ে আমাদের আড্ডায় আমরা মুখর হব। ভাবছেন আজকের কি বিষয়ে আড্ডা দিব? আজকের বিষয়টি ভীষণ একান্ত। একজন মানুষের তার নিজের প্রতি যে বিশ্বাস, যে আস্থা, সেটা কিন্তু খুব 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 প্রয়োজন। আমাদের চলমান যে জীবন, সেই জীবনে প্রতিনিয়তই আমরা কত রকমের কত চড়াই উতরাই পার করি। সেটা পার করতে পারি কারণ আমাদের নিজের প্রতি নিজের আস্থা আছে বলে। তাই নিজের প্রতি নিজের আস্থা রাখাটা খুব জরুরি। অনেক সময় অনেক কারণেই আমরা ভয় পাই, আমরা পিছিয়ে যাই এবং ভাবি যে আমি কি পারবো, না না আমার দ্বারা সম্ভব না। আর সে থেকেই নিজের প্রতি কখনো কখনো মনে হয় যে কেমন দোটানায় ভুকে বোধহয় আস্থাটা হারিয়ে ফেলি। কিন্তু না, আমার মনে হয় যে নিজের প্রতি আস্থা রাখাটা সবার আগে জরুরি। আমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখি, তবে অন্য যে কেউ আমার প্রতি আস্থা রাখবেন, বিশ্বাস করবেন এবং সামনে এগিয়ে যাওয়ার পথে আমার পাশে থাকবেন, হাতটা ধরবেন। ঠিক তাই নিজেই নিজের আস্থা, এমন দারুণ একটা বিষয় নিয়ে আজ আমরা আড্ডা দেব, যে আড্ডায় আপনারা অবশ্যই যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর আজ যে ৩ জন বন্ধু আছেন আমাদের সাথে আড্ডা দিতে নেক্সাস লেডিস ক্লাবে, সেই ৩ জন মানুষ তাদের নিজের প্রতি আস্থা রেখে সামনে এগিয়ে যাচ্ছে এবং অন্যকেও আস্থা বাড়ানোর জন্য নানাভাবে অনুপ্রাণিত করছে। হ্যাঁ, আমাদের সাথে আমরা পেয়েছি নাফিসা আক্তার পলি, সভাপতি সর্বজয়া নারী উদ্যোক্তা সংস্থা। আপা, অনেক শুভেচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, নেক্সাস টেলিভিশনকেও অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। এবং বিশেষ করে যে নিজের প্রতি যে আস্থা, এই টপিকটার উপরে কথা বলার একটা সুযোগ পাবো, এটা ভেবে অনেক ভালো লাগছে। আমি নাফিসা আক্তার পলি, সর্বজয়া নারী উদ্যোক্তা সংস্থার সভাপতি। বেসিক্যালি আমরা কাজ করছি নারী উদ্যোক্তাদের, আমরা শুনবো সে ব্যাপারে। দর্শক, আছে আরও একজন বন্ধু, ফারজানা ইসলাম মৌরি, যে কিনা ভীষণ আস্থাশীল একজন মানুষ। দুভাবে তার প্রতি অনেকে আস্থা রাখে এবং সে সেটা তৈরি করতে পেরেছে কারণ তার নিজের প্রতি নিজের আস্থা অগাধ। হ্যাঁ, ফারজানা ইসলাম মৌরি প্রতিষ্ঠাতা ও সিইও, ক্রাফটিমেশন এবং প্রতিষ্ঠাতা সদস্য, এন্টারপ্রেনিউর ক্লাব অফ বাংলাদেশ। অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, নেক্সাস টিভিকে অনেক অনেক শুভেচ্ছা। আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগছে শুনবো আপনার চলার পথে নিজের আস্থা আসলে কিভাবে নিজে বাড়িয়েছেন এবং অন্যদেরকেও সে ব্যাপারে নিশ্চয়ই অনুপ্রাণিত করবেন। দর্শক, আছেন আরও একজন মানুষ যিনি লেখালেখির মাধ্যমে তার ভিতরের যে আস্থা, যে মনোবল, সেটা দারুণভাবে বাড়িয়েছেন এবং বলাই বাহুল্য যে সেটা দিনকে দিন সামনে যাওয়ার পথে কতখানি তাকে শক্তি প্রদান করে এবং তার লেখা পড়েও অনেকে আস্থাবান হয়ে ওঠে, নিজের প্রতি তার যে বিশ্বাস সেটা বাড়াতে পারে। হ্যাঁ, আমাদের সাথে আছে মিনা ফারুক, লেখক। আপা, অনেক শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। এবং ৩ জনকে পেয়েছি আজকের এই আড্ডায়। আমরা আরও একবার স্বাগত জানাই এবং অবশ্যই কৃতজ্ঞতা জানাই যে সময়টা আসলে ভীষণ ব্যস্ততার এর মধ্যে যখন আমরা বন্ধুদের সাথে আড্ডা দিতে আসি, সেটা একেবারে নিজের করে পাওয়া একটা সময়। প্রথমে পলি আপার কাছে আসি। আপা, এই যে আসলে আমরা বলছি নিজেই নিজের আস্থা, এবং কোনো কোনো সময় নারীদের জন্য যেটা আরও বেশি প্রয়োজন, আপনার ক্ষেত্রে একটু শুনতে চাই। দুঃখিত। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি কোশ্চেন করার জন্য। আমরা আসলে নারীরা যারা কাজ করছি ঘরে এবং বাহিরে, তাদের জন্য আমার মনে হয় যে নিজের প্রতি যদি আস্থা না থাকে, আমার মনে হয় সে একজন পরিপূর্ণ মা, পরিপূর্ণ বোন বা পরিপূর্ণ মেয়ে হতে পারে না। তো সেই জায়গা থেকে আসলে আমাদের সবারই নিজের প্রতি আস্থা আছে বলেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি বা কাজ করার সাহস পাচ্ছি।
তো বেসিক্যালি যেহেতু আমি নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি, সেখানে আসলে বিভিন্ন সেক্টর থেকে আসা নারী উদ্যোক্তা বোনরা আমাদের সর্বজয়া নারী উদ্যোক্তা সংস্থার সাথে সম্পৃক্ত। বেসিক্যালি আমাদের সাথে যে সকল উদ্যোক্তারা রয়েছেন তারা উৎপাদনের সাথে সরাসরি জড়িত। তো আপনি বুঝতেই পাচ্ছেন যে আসলে যারা সরাসরি উৎপাদনের সাথে জড়িত তাদেরকে আরও কতটা স্ট্রাগল করতে হয়, কারণ দিন শেষে আসলে তাদের সবারই কিন্তু পরিবারের কাজটাকে সঠিকভাবে সামলিয়ে তারপরে কাজ করতে হয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আস্থার জায়গাটা হচ্ছে এরকম যে আমার নিজের প্রতি আমার নিজের সব সময় মনে রাখতে হবে যে আমি পারবো, আমাকে পারতে হবে। এই প্রশ্ন দুটো আমাকে অলওয়েজ নিজেকে বলতে হবে যে অনেক সময় অনেক বাধা আসবে। আপনি কিছুক্ষণ আগে যে বিষয়টা বললেন, কারণ হচ্ছে আমরা যখনই যে কাজ করতে যাই না কেন, কোনো কাজই কিন্তু মসৃণ না। বাধা এলেই আমরা সেটা টপকে আরো সামনের একটা বড় পদক্ষেপের পরিকল্পনা করতে পারি। আর খুব স্মুথ রাস্তায় কিন্তু আমরা আসলে বুঝি না যে আসলে ঠিকঠাক এগোচ্ছে কিনা, যাচ্ছি তো তখন তাই মনে হয়। ওইটা অনেকটা মনোটোন আছে। যা হোক, সরি, আমার কেন জানি হঠাৎ করে আমার কথা কেউ বোধহয় খুব মনে করছে, এবং আমার হচ্ছে যে বিষম খাওয়া বলেন, আমার বিষম খাচ্ছি বারবার। হতে পারে, দুঃখিত। আমার মৌরিয়াপুর কাছে আসি। মৌরিয়াপু, নিজের মানে আস্থা সেটা আসলে খুব জরুরি, এবং আমার মনে হয় যে কোনো প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে সবার আগে একজন নারীর জন্য আমার মনে হয় অন্য যে কেউ কতটা সহায়তা করবে বা না করবে, ভিতরের ওই যে আরেকজন মৌরি সে বোধ হয় সেই সহায়তা করার যেই আস্থাটা সেটা দিয়েছিল, তাই কি? জি, অবশ্যই। গল্প আসলে আমার তো পড়ালেখা বিবিএমবিএ করা, বাট আমার ছোটকালে থেকেই হচ্ছে পেইন্টিং অ্যান্ড ক্রাফটিং এই ধরনের জিনিসগুলোতে ভালো লাগা, ভালোবাসা। তার থেকে আসলে আমার ছোট্ট করোনার পরে ছোট্ট একটি কোম্পানি তৈরি করা, ছোট একটি পেজ খোলা, যেখানে হচ্ছে আমি নিজের হাতে বানানো ল্যাম্পস অ্যান্ড হচ্ছে মগ এগুলোকে সেল করে থাকতাম। 3D হ্যান্ডক্রাফটেড মগ, নর্মাল কোনো প্রিন্টেড না। তো সেই জায়গা থেকে হচ্ছে যে আমি দেখেছিলাম অনেক আপস অ্যান্ড ডাউন পেয়েছি, সত্যি কথা বলতে। ফ্যামিলি অ্যান্ড হচ্ছে বন্ধু বান্ধব সবাই বলেছে যে জব করলেই তো ভালো, নিজে থেকে কিছু করা এটা আসলে অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার, অনেক রিস্ক থাকে সেখানে। হ্যাঁ, অনেক রিস্ক থাকে, অনেক রকমের অনেক ঝামেলা, টাইম লিমিটও থাকে যে হ্যাঁ এতটুকু থেকে এতটুকু সময় তুমি দেখো, যদি ইনকেস সাকসেস না হতে পারো তাহলে অবশ্যই তুমি জবে কিংবা যেগুলো সিকিউর মেয়েদের জন্য জব ওইরকম কিছুতে চলে যাও। আসলে এটা ইনসিকিউর হয়ে যাচ্ছে, নিজে কখন দাঁড়াবা তারপরে তুমি কয়জনকে জব দিবা। ওই নিজে দাঁড়ানোর সিচুয়েশনটাই আসলে সবার বিশ্বাসটা থাকে না, তখন নিজেই নিজের বিশ্বাসকে নিতে হয়। এবং অনেক সময় দেখা যায় যে কোনো কারণে একটা সার্টেন টাইমের মধ্যে যদি তেমন ভালো রেজাল্টটা না আসে, তখন তো আরো সবাই বলে একরকম ডিসকারেজই করে। বাট আসলে তখন ওই নিজের সাহসটাই থাকে যে না, আমি এটা ভেবেছি এন্ড আমি এটা মনে করছি কিছু করতে হবে। যেমন আর্ট অ্যান্ড ক্রাফটে বাংলাদেশে সেভাবে হচ্ছে স্টুডেন্টদেরকে যাদের হচ্ছে আর্ট ব্যাকগ্রাউন্ডে পড়ালেখা নেই তাদেরকে কোনো জব দেওয়া, কিংবা তাদের ভেতরেও যে আর্ট অ্যান্ড আর্টিস্টিক মাইন্ডটা সেটাকে জব দেওয়া, কিংবা সেটার জন্য একটা সুযোগ করে দেওয়া পার্ট টাইম জবের, সেটার কোনো অপশন নেই আসলে এখন। তো যারা হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফটে পড়ালেখা করে আসছে শুধুমাত্র তাদের জন্যই জবের অপরচুনিটি আছে অ্যাকচুয়ালি। আমার ক্ষেত্রে সেম জিনিসটাই হচ্ছিল যে আমার আর্ট অ্যান্ড ক্রাফটের উপর পেশন, বাট হচ্ছে আমি জবে যেতে পারছি না, কারণ হচ্ছে আমার পড়ালেখা ঠিক আলাদা, এডুকেশনাল কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো ওখান থেকে আমার নিজের প্রতি আস্থা রেখে এই যে ক্রাফটিমেশন সেটা গড়ে তোলা, শুনবো যে সেটা আসলে কিভাবে এগিয়ে যাচ্ছে, সেই প্রতিষ্ঠানের সাথে আরো কত যোগ হয়েছে। তবে তার আগে আসতে চাই মিনা আপার কাছে। মিনা আপা, আমরা আমাদের কম বেশি সবারই খুব পছন্দের একটা নাম মিনা, কারণ আমাদের ছেলেবেলার যে সেই মিনা কার্টুন সুইট, এবং আপনি কিন্তু ওই রকমই সুইট। সো মিনা আপা, এই যে আস্থার কথা আমরা বলছি, একজন মানুষের জীবনে যে কোনো বয়সী যে কোনো মানুষের জন্য আস্থার বোধ হয় তার নিজের প্রতি আস্থার বিকল্পই বোধ হয় না। এই জায়গাটা আপনার কাছে একটু জানতে চাই যে একজন মানুষের সামনে এগিয়ে যাওয়ার পথে তার সফলতা, তার জীবনকে সুচারুভাবে পরিচালনার ক্ষেত্রে আস্থার যে ভূমিকা সেটা। আচ্ছা, প্রথমে হচ্ছে আস্থাটা আত্মবিশ্বাস।
তো একটা মানুষকে প্রথমে নিজেকে ভালোবাসতে হবে। আমরা যেরকম দেখা যায় ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, ওদের পেছনে এত সময় ব্যয় করে ফেলি যে অনেক সময় নিজেদের দিকে কিন্তু তাকানোর সময় পাই না। তো প্রথমে নিজেকে ভালোবাসতে হবে, তারপরে বিশ্বাসটা থাকতে হবে আমি এটা পারবো। হ্যাঁ, তো এই আর কি। বা এই জায়গাটায় আপনি একজন নারী হিসেবে আমরা জানি যে নারীদের জন্য অনেক সময় তার নিজের প্রতি আস্থা থাকার পরেও সামনে এগিয়ে যাওয়া সেটা কিন্তু খুব কঠিন হয়। যদিও এখন আমরা যদি বাংলাদেশে আমাদের আশপাশে দেখি, এই যে দুজন সফল নারী, আপনিও একজন, এরকম অনেক নারীরা আছেন যারা সামনে এগিয়ে যাচ্ছেন, আস্থার সাথে কাজ করছেন, কিন্তু প্রাথমিকভাবে আমরা যদি দেখি যে সেটা কিন্তু আসলে খুব সহজ না। অনেক সময় নিজের প্রতি আস্থা রাখতে পারে না, মনে করে যে না, আমি যতই মেধাবী হই, আমি যতই মানে পরিশ্রমী হই, এন্ড অফ দ্য ডে আমি হয়তো পারবো না আমার আশপাশের নানা রকমের জটিলতার কারণে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারে আপনার কি মনে হয় যে আসলে নারীরা কিভাবে এই জায়গাটা থেকে তার নিজের ভিতরের আস্থা দিয়ে এগিয়ে যেতে পারে? আসলে বিশেষ করে মহিলাদের জন্যই আমার মনে হয় যে অনেক কঠিন একটা ব্যাপার। আমি যদি জব করি, দেখা যায় আমার সংসার ঠিক রেখে তারপর কিন্তু আমার জবে যেতে হচ্ছে, এখানে যে অনেক পরিশ্রম হচ্ছে। হ্যাঁ, এরকম অনেক প্রবলেম হয়। তারপর বাচ্চারা লেখাপড়া করছে, সেটা কিন্তু মায়ের উপরেই দায়িত্বটা পড়ে, মহিলাদের উপরে দায়িত্ব পড়ে। হ্যাঁ, তো সব কিছু মিলে আসলে কঠিন অনেক জীবনটা মহিলাদের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে ওই নিজের উপরে যে বিশ্বাস রেখে চলতে হবে। কে কি বললো আমাকে ওইগুলা দেখলে হবে না, আমি নিজে কতটুকু পারি, মানে পারতেই, হ্যাঁ আমি কতটুকু পারি, করতে পারবো, আমাকে করতেই হবে, কোনো উপায় নাই এটা ছাড়া। এইভাবে এগিয়ে যেতে হবে আর কি। এবং সেই এগিয়ে যাওয়ার পথে আমরা জানি যে পলি আপা কিন্তু একজন ভীষণ সাহসী মানুষ। নিজে শুধু এগিয়ে যাচ্ছেন তা নয়, আপনার সাথে আরো অনেককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব শক্তভাবেই হাতটা ধরেছেন। আপা, এই যে আসলে আস্থার জায়গাটা, অনেক সময় আমরা বুঝি না, অবচেতন মনেই আমার আস্থাশীল, নিজের প্রতি নিজের আস্থা বাড়ার পেছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, এবং যারা সমাজবিজ্ঞানী, যারা মনোবিজ্ঞানী, তারা বলেন যে একজন নারী বা পুরুষ, যে কোনো মানুষ যখন আস্থাশীল হয়, তার নিজের প্রতি সে আত্মবিশ্বাসী হয়ে ওঠে, তার পিছনে 2-3টে ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করে। যখন দেখে যে হ্যাঁ, তার পরিবার তাকে কোনো কাজে বাধা দিচ্ছে না, তার পরিবার তার সাথে আছে, তার পরিবেশ সেটা খুব সুন্দর, এবং সে এগিয়ে যাচ্ছে যেই নির্দিষ্ট লক্ষ্য নিয়ে, সেই লক্ষ্যটাও সুন্দর, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় যখন পজিটিভ ভাইবটা থাকে। এই জায়গাটাই আপনার ব্যাপারে যদি জানতে চাই যে আপনার নিজের প্রতি আস্থাশীল হওয়ার পেছনে এই ফ্যাক্টরগুলো কি পজিটিভভাবেই কাজ করেছে? জি আপু, এই বিষয়গুলো আসলে পজিটিভভাবে কাজ না করলেও অনেক সময় মেনে নিতে হয় বা ভাবি যে এগুলো আমাদের পজিটিভ হবে। প্রথমত হচ্ছে, আমি সবসময় বিশ্বাস করি যে আমি যদি ভালো কিছু করি, সৃষ্টিকর্তা আমার সহায় হবেন। হয়তো আমার কাছে কিছু বাধা আসবে, কিন্তু আমি যদি সাকসেসফুলি কিছু করতে চাই বা কিছু মানুষকে নিয়ে কাজ করতে যাই, তো স্বাভাবিকভাবেই প্রত্যেকটা মানুষ, এক একজন মানুষ তার ধ্যান ধারণা, তার চিন্তাভাবনা, প্রত্যেকটা জিনিস তার আলাদা। তো তাদেরকে আসলে একটা জায়গায় এনে কাজ করাটা, এটা যে আসলে কত কঠিন একটা কাজ। আর বিশেষ করে আমরা যারা নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করি, আমাদের অনেকগুলো, আপনারা জানেন যে বাংলাদেশে এখন অনেকগুলো প্ল্যাটফর্ম হয়েছে। আপনাদের নেক্সাস টেলিভিশন এরকম একটা পরিবার নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে। এখানে আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন সেক্টরের নারীরা এখানে আছেন। তো আসলে সবার ধ্যান ধারণা, চিন্তাভাবনা টোটালি আসলে আলাদা। তো সেই জায়গা থেকে আপনি যেটা বললেন যে পরিবারের যে বিষয়টা, তো আমি আসলে প্রথম থেকেই বলবো যে প্রত্যেকটা মানুষই আসলে আমার মনে হয় বুদ্ধিদীপ্ত হয়েই সে পৃথিবীতে আসে। আমরা যদি বলি যে স্পেশাল চাইল্ড, তাদের ভিতরেও কিন্তু কিছু না কিছু বুদ্ধিদীপ্ততা আছে, যেটা দিয়ে মেধার পরিমাণটা কিন্তু প্রত্যেকের মধ্যে একই সমান দিয়েছে। সেটাকে সে কে কিভাবে শানিত করবে, ব্যবহার করবে, সেটা হয়তো ভিন্ন। শুনবো আমরা আরো অনেক, মানে কিছু জানার আছে। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। দর্শক, নেক্সাস লেডিস ক্লাবের আড্ডা মানেই কত রকমের, কত দারুণ সব বিষয় উঠে আসা। আজকে আমাদের নিজের ব্যাপারে যে আস্থার কথা, আমরা সে ব্যাপারে শুনবো আপনাদের কাছ থেকে, বন্ধুদের কাছ থেকে, এবং সমৃদ্ধ হব। নিশ্চয়ই থাকবেন আপনারা আমরা ছোট্ট একটা বিরতির পরে নেক্সাস লেডিস ক্লাবে।
দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার অনেক শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। নেক্সাস লেডিস ক্লাব একটু একটু করে বেশ অনেকগুলো মাস পার করে 2 বছরেরও বেশি সময় ধরে আপনাদের সবার মনের একেবারে মণিকোঠায় জায়গা করে নিচ্ছে। এটা আমাদের জন্য ভীষণ আনন্দের, গৌরবের। আর সেই গৌরবের সৌরভ ছড়িয়ে পড়ুক পৃথিবীময়, যত দূর বাংলা ভাষা ঠিক তত দূর। আর সেটা আপনারা দারুণভাবে করতে পারেন আরও নতুন নতুন বন্ধুদেরকে যুক্ত করে। কারণ নেক্সাস লেডিস ক্লাব এখন 33,000-এরও বেশি নারীর এক অবিচ্ছেদ্য বন্ধনের পরিবার। সেই পরিবারে আমরা চাই আপনারা যুক্ত হবেন। ফেসবুকে যে নেক্সাস লেডিস ক্লাবের পেজ আছে, সেখানে জয়েন বাটনে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করে আপনি হয়ে যেতে পারেন একজন সম্মানিত সদস্য। আর আজ নিজের প্রতি নিজের যে আস্থা, সেটা আমরা কিভাবে রাখতে পারি, নিজেই নিজের আস্থা হয়ে সামনে এগোতে পারি, সে বিষয়ে বন্ধুদের কাছে শুনছি, আপনাদের কথা শুনতে চাই। অবশ্যই যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আমরা আসি মৌরি আপুর কাছে। মৌরি আপু, তোমাকে কিন্তু ভীষণ মিষ্টি দেখাচ্ছে এবং এই যে আসলে মিষ্টি লাগার পেছনে, সেখানেও কিন্তু ভিতরে একটা আস্থার ব্যাপার থাকে যে তুমি একটা দারুণ সুন্দর শাড়ি, মিষ্টি রঙের শাড়ি সিলেক্ট করেছো, যে হ্যাঁ এটাতে আমাকে ভালো লাগবে। এটাও কিন্তু নিজের প্রতি নিজের সেই বিশ্বাস, আস্থার জায়গা। সো এই যে আসলে চলার পথে যখন তুমি ভাবলে যে হ্যাঁ নিজে কিছু করব, তখন নানা রকমের বাধা বিপত্তি এসেছে। তো সব থেকে যেটা যে হ্যাঁ যখন বাধা আসে, ওইটাকে অতিক্রম করার জন্য ভিতরের কথাটা শোনা, সেই কলটা আসলে তুমি এক্স্যাক্টলি কখন কিভাবে পেয়েছো বলে তুমি মনে করো? হ্যাঁ, আসলে আমি করোনার পরপর যখন কাজ করছিলাম, ওই সময় কিন্তু সবাই হাতে বানানো জিনিস, হাতে তৈরি করা জিনিস, এগুলার পেছনে কিন্তু হাতের রান্না, নিজের হাতের রান্না, এগুলার দিকে কিন্তু ঝুঁকে গিয়েছিল সবাই। তো ওই সময়টাতে আমি ফিল করলাম যে আচ্ছা, আসলেই তো অনেকের ভিতরে ক্রিয়েটিভিটি আছে, সবাই কিন্তু আর্ট অ্যান্ড ক্রাফটে পড়ালেখা করেনি। তো আচ্ছা, তাহলে এরকম করে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা যায়, যেখানে হচ্ছে আমি আরও 4-5 জনকে নিয়ে তাদের আর্ট নিয়েও আমি একটা পেজ খুললাম, আমি আমার মতো করে রান করলাম, তারা আমার সাথে থাকলো। তো সেখান থেকেই আসলে শুরু। তো বেশিরভাগই দেখা গেছে আমার অনেক স্টুডেন্ট, অনেক স্কুল কলেজের স্টুডেন্ট হতে শুরু করে ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারা পার্ট টাইম কাজ করছে এবং তারা খুব ভালোবাসে আঁকাআঁকি করা। এবং সেখান থেকে তাদের কথা হচ্ছে এই যে আমাদের যে ছোটকালে স্কুল কালে ছিল যে আঁকাআঁকি করা, তখন থেকে তাদের ভালো লাগা। তো পড়ার ফাঁকে করছে, কাজের ফাঁকে করছে, এটা দিয়ে যে আর্নিং হচ্ছে, এটাতেই তারা খুব ভেবেই খুশি যে মানে আচ্ছা, একদিকে পড়ালেখা তার করা লাগে মনের না। যে খোরাক, সেটাও হ্যাঁ। হচ্ছে, আবার অর্থও আসছে। জি। হ্যাঁ, তো সেইখান থেকেই মেইনলি আমি আরো উৎসাহ পাই নিজেকে, উৎসাহ করতে পারছি যে না, তাহলে এই দিকটা আমার কাজ করতে হবে। ওই ফিলটা আমার তখন থেকে আসে যে না, আমি আরো বড় কিছু করব, আরো কিছু করি, আরো যে কোনো চ্যালেঞ্জকে অতিক্রম করার জন্য তার মানে ভিতর থেকে সে বারবার বলছে যে মৌরি করো করো আছি। হ্যাঁ, কিছুটা ওরকমই নিজেকে নিজের সাথে নিজে কথা বলাই আসলে। যখন নিজের শক্তি যখন আমি নিজে হয়ে যাই, তখন আসলে পাশের নেগেটিভ গুলাও না পজিটিভ ভাবে এনার্জি গুলাকে পজিটিভ এনার্জি করেও নিজে কাজ করিয়ে নেওয়া যায়। রাইট, ওই যে প্লাস প্লাসে প্লাস করে দেয় তখন। ঠিক তাই। এবং আসলে যখন আমরা দেখি যে আমরা ভালো কিছু করছি, সেটা দেখে আর একজন উৎসাহিত হচ্ছে, সেও করতে চেষ্টা করছে, এটা অনেক বড় পাওয়া। মনে হয় যে না, এই পৃথিবীতে একটু হলেও কোনো কিছু একটা ইম্প্যাক্ট তো করতে পেরেছি পজিটিভ। হ্যাঁ, পজিটিভ এটা অনেক বড় ব্যাপার। শুনবো আরো। মিনা আপার কাছে আসতে চাই। মিনা আপা, আমরা জানি যে আপনি লেখক মানুষ, কবিতা লেখেন, নানা রকমের বিষয় নিয়ে লেখেন। আজকে আপনার লেখা থেকে কিছু শুনি আমরা। আচ্ছা, আমি আমার একটা কবিতা শোনাই। জি তাহলে হ্যাঁ, প্লিজ একটু সময় দেন আমাকে। হ্যাঁ, আমার মনে তাহলে আপনি রেডি করতে করতে আমি ততক্ষণে পলি আপার কাছে শুনি। পলি আপা, আমরা জানি যে আসলে নারীরা কিন্তু ভীষণভাবে প্রকৃতি তাদেরকে নানা গুণে গুণান্বিত করেছেন, এবং আমরা আজকাল যদি দেখি যে আমাদের আশপাশে আমাদের নারীদের নানা রকম তাদের যে প্রতিভা, তাদের নানা রকমের গুণ, কেউ হয়তো হাতের কাজে, কেউ রান্নায়, কত কিছুতে পারদর্শী, এবং তেমন নারীরাই তো আসলে আপনার যে প্রতিষ্ঠান সেখানে কাজ করছে। তাদেরকে যখন আপনি দেখেন, তখন আপনার ভিতরের যেই মানুষটি পলি, সে ভিতর থেকে তার যে নানা রকমের গুণ, প্রতিভা, সেটা কিভাবে বিকশিত হতে চায়, কখনো কি অনুপ্রাণিত করে? জি আপু, আসলে আমাকে যে বিষয়টা সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে, সেটা হচ্ছে যে আমরা মানে
আমি দেখেছি বিশেষ করে কিছু স্ট্রাগল উদ্যোক্তাকে, যে আসলে কিভাবে সে পারে মানে পরিবারের সমস্ত কিছু মেনটেন করে নিজে লেখাপড়া করছে, পাশাপাশি সে উৎপাদনের সাথে কাজ করছে এবং আরও অন্যান্য সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত। তো তখন আসলে ওই কাজগুলো দেখে মনে হয় যে আমি ভাবতাম হয়তো আমি সংগঠন আর পরিবার এটা নিয়ে করছি, কিন্তু আমার থেকেও কিন্তু অনেকে অনেক বেশি কাজ করছে। তার মানে হচ্ছে যে আমাকে আরও বেশি কাজ করতে হবে। তো সেই জায়গা থেকে আমার আস্থার স্পিডটা ডাবল হয়ে যায়। বাহ, দারুণ। এবং সেই কারণেই আমার মনে হয় যে আপনার প্রতিষ্ঠানের নাম যে সর্বজয়া, Right. এটা পারফেক্ট। সব দিক থেকে জয় করে তো নারী এগিয়ে যায়, সবকিছু একদম। করতে পারে। হ্যাঁ, বাহ, শুনবো আরো। মিনা আপার নিশ্চয়ই লেখা রেডি, আমরা শুনি মিনা আপার কাছ থেকে। আমার কবিতাটার নাম হচ্ছে বিশুদ্ধ বন্ধু তোমাদের। লিখেছি আমি। আমার কোনো শত্রু আছে কি না জানা নেই, তবে তবে আমার কোনো যে বন্ধু নেই 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি সে কথা। যাদের ভেবেছি বন্ধু আমার, দিন শেষে তারা বন্ধু নয় আমার। বুঝেও ভালোবাসা বিলিয়েছি অকাতরে, না বোঝার কারাগারে কাটিয়েছি অষ্টপ্রহর। দিন শেষে কোনোই বন্ধু নেই আমার, অকারণেই কি বন্ধু ভেবেছিলাম তাদের। অবক্ত ভাবনারা যখন ছুঁয়েছে কোজাগরী নীল জোছনা, হয়তোবা অস্ফুট স্বরে কোনো এক দীর্ঘমেয়াদী দীর্ঘশ্বাসেরা লাল রাধাচূড়ার বাসর হয়ে খুঁজেছি নীলকৃষ্ণের করুণবাসীর সুর। অথচ আমার জানা ছিল না, কিছুই কি ছিল না বলারও। বন্ধুদের তুমুল আড্ডার বালুচরে মনের গহীনে এক নাম না জানা ভেসে চলা অদামি এক খড়কুটোর জীবন। ঈর্ষাকাতর দুনিয়ায় চলে মিথ্যার প্রহসন, যাকে নিয়ে খুব সহজে আলোচনা করা যায়, মারিয়ে যাওয়া যায়, দেওয়া যায় গুড়িয়ে মাটির খেলনার মতো, ভাসানো যায় রক্তের বন্যায়। অথচ আমি তো বন্ধু ছিলাম তোমাদেরই, জেনেছিলাম তোমরাই ছিলে চিরকাল আমার বন্ধু। অদম্য ইচ্ছার প্রহরে, রঙিন গাংচিলের ডানায় কিংবা নিকোষ অন্ধকারে জোনাকির আলোয়। বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না সবাই এই স্বার্থপরের দুনিয়ায়। উদার মানসিকতা আমার মতোই, অকারণেই ভেবেছিলাম কি হয়তোবা তোমাদেরকে খোলা আকাশ ভেবে ভেবে মনের চিঠি পোস্ট করেছি রোজ। তবে তোমাদের সুখে না হোক বিপদে আছি এই আমি, অথম এক 100% বিশুদ্ধ বন্ধু তোমাদের। বাহ, বন্ধুত্ব সত্যি এটা মনে হয় পৃথিবীর অন্যতম সেরা একটা সম্পর্ক। কিন্তু যদি সেই বন্ধুত্বের মধ্যেই আস্থা রাখা না যায়, বন্ধুর প্রতি আস্থা না রাখতে পারি, পৃথিবীটা বোধহয় সত্যিই স্থবির হয়ে যাবে, তাই না? কিন্তু কখনো কখনো এরকম হয়। এবং আমার কাছে কেন জানি মনে হয়, আমার খুব মানে একটা মনের মধ্যে প্রশ্নই জাগে যে মানুষের শত্রু কি হঠাৎ করে কেউ হয়? বন্ধু থেকে কিন্তু শত্রু হয়, শত্রু কিন্তু জন্ম থেকে শত্রু হয় না। কোনো কারণে কোনো জায়গায় স্বার্থে আঘাত লাগলে, মতামত বা যে কোনো পার্থক্যের জায়গা তৈরি হলে তখন হয়তো বন্ধুই শত্রু হয়ে যায় বা বন্ধুত্বে দূরত্ব আসে। আপা, মানে আপনার, আমি জানি না, এই যে লেখাগুলোর মধ্যে শব্দগুলো কিন্তু খুব শক্ত এবং সেটা খুব মনের মধ্যে খোঁচা দেয়। আমার মনে হয় যে আপনার মনের ভিতরেও ওই যে রক্তপাত হয়ে খোঁচা লেগে রক্তপাত হয়েই সেগুলো শব্দ হয়ে বেরিয়ে এসেছে। একটু জানতে চাই যে আসলে কখনো কখনো আমাদের আস্থাহীনতার পিছনে এরকম সব কারণগুলো কিন্তু বড় হয়ে দাঁড়ায়, যে আমাদের আশপাশে বন্ধু বা বন্ধু নামক যে মানুষরা আছে তারা আমাদেরকে নানাভাবে ক্ষতবিক্ষত করে। কখনো কি আসলে এরকম হয়েছে আপনার? আসলে আমি কিন্তু খুব বন্ধু বৎসল মানুষ, আমার কিন্তু প্রচুর বন্ধু। হ্যাঁ, দেখা গেল যে মানে আমি এত ওদেরকে নিয়ে এত চলাফেরা করি, ঘোরাঘুরি করি, ঘুরছি, আমি প্ল্যান করছি। দেখা গেলো বাংলাদেশের ম্যাক্সিমাম জেলা কিন্তু আমার ঘোরা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এইগুলো করি কি আমার আস্থা থেকে করি, ওদেরকে করি, কিন্তু তারপরেও যখন দেখি যে বন্ধুরা পেছনে কথা বলছে তখন কিন্তু কষ্ট হয় আসলে। তা আলহামদুলিল্লাহ আমার বেশ কিছু ভালো বন্ধু আছে যারা সবসময় উৎসাহ দিচ্ছে আমাকে। তবে লেখাগুলো কিন্তু কোনো না কোনো ঘটনার উপরেই লেখা, আমার লেখাগুলো বেশিরভাগই না, বারবার মনে হচ্ছিল যে লেখা। শব্দগুলো আপনার বোধহয় একদম অস্ফুটে ওই ভিতর থেকেই আসলে সেটা বেরিয়ে এসেছে। কারণ কবি কিন্তু এমনি এমনি আসলে লেখেন না, লেখক কিন্তু এমনি এমনি লেখে না, সেটার একটা প্রেক্ষাপট থাকে। তার মানে আসলে আপনার একরকমের আসলে অভিজ্ঞতা থেকেই আপনি লিখেছেন সেটা।
জি। বাট আমরা চাই যে ভবিষ্যতে যেন এমন না হয়, আপনার যারা বন্ধু তারা যেন সবসময় বন্ধু থাকেন। সবসময় আপনি যেমন তাদেরকে বন্ধু ভেবে ভালোবেসে আস্থা রাখেন, তারাও যেন সেই বন্ধুত্বের যেই সুন্দর রূপ সেটাই যেন দেখায়। খুব ভালো লাগছে, আমরা দেখতে পাচ্ছি এক এক করে বন্ধুরা যুক্ত হচ্ছে আমাদের, যারা একেবারে অকুণ্ঠ ভালোবাসায় নেক্সাস লেডিস ক্লাবের বন্ধনে জড়িয়ে আছে, আমাদের জড়িয়ে রেখেছে। আমাদের রাশিদা আপু তো খুব প্রিয় আপু হয়ে উঠেছে, সুদূর কানাডা থেকে ঝলমলে সকালে রাশিদা আপু যুক্ত হয়ে গেছে, অনেক শুভেচ্ছা। ফারহানা নার্গিস আপু যুক্ত হয়েছেন, সাজিয়া আফরুন আপু যুক্ত হয়েছেন, সবাইকে অনেক শুভেচ্ছা। আমি যথারীতি আজকে আবার রাশিদা আপু যেহেতু আছে, প্রথম আপুকে দিয়ে শুরু করি। আপুর পেছনে থাকা আপুর গোলাপ, লাল গোলাপ কি চমৎকার একেবারে ফুটে আছে। আমি দেখতে দেখতে আমার মনে হয় যে এত রৌদ্রোজ্জ্বল সকালে একটু বেশি করে কথা বলতে হবে রাশিদা আপুর সাথে, বাট সময় বলছে বেশি সময় নেই, তুমি ব্রেক থেকে বরং আসো। সো আমি ব্রেক থেকে এসেই শুনি, বন্ধুরা নিশ্চয়ই থাকবে আমাদের সাথে। দর্শক, একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতির পর এই আড্ডায় আমরা আরও অনেক আনন্দ করব, মুখরাতায় মেতে উঠবো। নিশ্চয়ই আপনারা থাকবেন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আজ আমরা নিজের আস্থা এমন দারুণ একটা বিষয় নিয়ে কথা বলছি, আড্ডা দিচ্ছি, এবং সত্যিই তাই। বিশেষ করে নারীর জন্য নিজেই যদি নিজের আস্থা না হয়ে উঠতে পারে, তাহলে কেউ তাকে সামনে এগিয়ে যাওয়ার ওই সাহস বা আত্মবিশ্বাসটা আসলে দিতে পারবে না। এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, নারী পুরুষ নির্বিশেষেই। এবং আমরা জানি যে আপনারা প্রত্যেকেই ভীষণ সফল, এবং এই সফল মানুষদের ভিতর থেকে আরেকজন যে মানুষ আছে, সে সবসময় আস্থা যোগায়। তাই সেই ভাবনাগুলো আমাদের সাথে শেয়ার করে আমাদেরকে সমৃদ্ধ করবেন। আমাদের এগিয়ে যাওয়ার পথে আপনার ভাবনাগুলো পাথেয় হয়ে থাকবে। তাই অবশ্যই যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর বন্ধুরা তো যুক্ত হয়েছেই। আমরা রাশিদা আপুর কাছে, এবং রাশিদা আপুর সাথে কিন্তু আমার দারুণ ম্যাচিং। রাশিদা আপু চিমটি, হাই ফাইভ। আপু বলেন, এই যে নিজের আস্থা, বিদেশ ভুইয়ে আছেন, অনেক সময় আমাদের মানে মানুষের ভিতরে নানা রকমের বিষয় ভয় বা ভীতি এনে দেয় মনে, যে আমি এত দূরে আছি, আমার তো তেমন কাছের মানুষ নেই, আত্মীয় পরিজন নেই, একেবারে অন্য ভাষাভাষী, অন্য রকমের চেহারা অবয়বের মানুষ আমি, আমাকে কে কিভাবে গ্রহণ করবে। নানা রকমের কিন্তু এখানে একটা আস্থাহীনতার জায়গা বা আত্মবিশ্বাসহীনতার জায়গা কিন্তু গড়ে ওঠে। সেখানে আপনি এতগুলো বছর সেখানে এত দারুণভাবে কাটিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন, কিভাবে? প্রথমে আমি নেক্সাসের সবাইকে, অতিথি এবং আপনাকে সহ যারা দর্শকরা আছেন, দেখতেছেন দূর দূরান্ত থেকে, সবাইকে শুভ সকাল এবং অভিনন্দন। সো আমি এখন আপনার কথা থেকে শুরু করি। গোলাপ গাছটা, এটা যে আমার সাহেব কেটেছিল, একদম কেটে ফেলেছিল, 3 দিন তার সাথে আমার কথা হয়নি। আমার আস্থা ছিল, আমার আস্থা এবং বিশ্বাস ছিল। আমি এখানে তো সবাই উদ্যোক্তা এবং সবাই মোটামুটি প্রফেশনে আছেন। আমি একদম হাউস ওয়াইফ, রান্নাঘর থেকে এসেছি, কিন্তু আমার আস্থা, বিশ্বাস এবং অটল সিদ্ধান্তে অটল থাকায় 3টা জিনিস প্রত্যেককে রাখতেই হবে। আমি একটু শেয়ার করছি। যখন কানাডা এসেছি 2007-এ, তখন আমি জব করব, জব করতে কেউ দিবে না। আর ছেলে তখন ওয়াটারলুতে, মেয়ে স্কুলে, সাহেব তখন ইংল্যান্ডে, আমি একদম একা। সো আমাকে জব করতেই হবে যে কোনো কারণেই। এখন জব করতে কেউ দিবে না, ঠিক আছে তুমি পারলে জব নাও। তখন অনেক সাহস করে আমি যে টিম হটনে ইন্টারভিউ দিলাম। আপনারা তো জানেন যে আমরা রান্নাঘর থেকে বেরিয়ে এসেছি। বাংলাদেশে কিন্তু ইংলিশ স্পোকেনটা খুব একটা সচল ছিল না, বা এখনো অত একটা নেই, শোনা যায় না। মানে সেটা তো বেসিক কমিউনিকেশনের জন্য ওকে, বাট প্রফেশনালি ইউজের জন্য হয়তো ততটা পারদর্শী অনেকেই না, অনেকেই না। এবং আসলে এটা একটা, আমরা বাইরে যারা আছি তাদের জন্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা অনেক বড় বিষয়। তো আমি যখন ইন্টারভিউ দিতে গেছি, তখন তো সমানে দোয়া পড়তেছি যে কি হবে। তো আলহামদুলিল্লাহ আমি সিলেক্ট হয়ে
জব হয়ে বাহ। গেছে, বাসায় আসার এটা একটা চ্যালেঞ্জিং কিন্তু, যে আমি নিজের থেকে যে নিজে ফিল আপ করে নিজের মানে জবে জয়েন করে বাসায় এসে যখন বলছি, তো আমার মেয়ে জিজ্ঞেস করে কিভাবে হলো, ইন্টারভিউ কিভাবে দিলেন, এবং আমার ইন্টারভিউ নিয়েছে কিন্তু অরিজিনাল ক্যানাডিয়ান, তার অ্যাকসেন্ট কিন্তু একটু ডিফারেন্ট। তারপরেও যে আমার জব হয়েছে ইনশাল্লাহ, আমি তো তাতে আলহামদুলিল্লাহ। মানে ওইটা এরপরও আপনাকে আরেকটা আমি 1 ধাপ না 10 ধাপ এগিয়ে দিয়েছে, তাই না? নিজের প্রতি নিজের আস্থাটা অনেক বেড়ে গিয়েছে। হ্যাঁ, আস্থা এবং অনেক শক্তি সাহস থাকতে হয় যে আমি এটা পারবো এবং আমি করব। অনেকেই জিজ্ঞেস করেছে, রাশিদা আপা কি করে হলো, কে তোমাকে জব দিয়েছে? আর জব তো কেউ হাতের পুটিং না যে কেউ তোমাকে বক্সে করে দিয়ে যাবে, এটা নিজে তো করতে হবে। তো সেকেন্ডে আমার আরেকটা ইয়ে আছে, সেটাও হলো বিশাল বড়, যখন ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, কানাডাতে হাউস কিনতে হবে, কেউ নেই, ইংলিশ অত একটা, যেটা বললেন আপনি, আমাদের ব্যারিয়ারটা অনেক বেশি, স্পোকেনটা, বিশেষ করে ওদের অ্যাকসেন্টটা একটু ডিফারেন্ট, যেটা Right. আমাদের আন্ডারস্ট্যান্ডিং করতে অসুবিধা হয়। আমরা যেটা হয়তো অনেক বলতে পারি, সময় জানেন। আমাদেরকে মানে ভিতর থেকে আমাদের, বিশেষ করে আমরা বাঙালি, যদিও আমার কাছে মনে হয় কি যে আমার নিজের ভাষায় আমি সুন্দর করে বলতে পারি, এটা সব থেকে বড় ব্যাপার। হ্যাঁ, কমিউনিকেশন হয়তো একটু কঠিন হয়, বাট সেটা কখনো এরকম হওয়া উচিত না যে না আমি পারবো না। ইংরেজি একটা ভাষাই তো, তাই না? এই যে আপনি এখন দেখেন সময়ের ব্যবধানে 17 বছর কানাডাতে থাকার পরে এখন তো পার্থক্যের জায়গাগুলো একদমই জিরোই হয়ে গেছে বলা চলে, তাই না? আপা, যেভাবে আপনি সফল হয়েছেন, সেখানে পরিশ্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, পরিবার নিয়ে সবসময় এভাবে আনন্দে থাকবেন। আর নেক্সাস আমাদের লেডিস ক্লাবের একজন যে প্রিয় বন্ধু, এমন বন্ধু হয়ে সবসময় আমাদের সাথে থাকবেন। আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি রেবেকা আজম আপু, নাহিদা নেলি আপু, শামীম আপু যুক্ত হয়েছে, অনেক শুভেচ্ছা। নার্গিস আপুর কাছে একটু শুনি। নার্গিস আপু, নিজেই নিজের আস্থা, এইটা বোধহয় রবীন্দ্রনাথ যেভাবে বলেছেন না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এবং সেই একলা চলা আস্থার মতোই বলবো যে নিজের প্রতি আস্থা অবশ্যই রাখতে হবে। আপু এটা কতখানি বিশ্বাস করে বা মনে করেন? আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম হ্যাঁ, আসসালাম। যদি তো ডাক শুনে কেউ না আসে একলা চলো রে, এটা কিন্তু আমার জীবনের জন্য একদম বলবো যথোপযুক্ত একটা কথা। কারণ আমি কিন্তু একলাই চলতেছি। স্টাডি কর্নার আমি যখন শুরু করি, আমার অনেকগুলো টিচার মিলে আমরা স্টাডি কর্নারটা শুরু করবার জন্য, কিন্তু লাস্টে এসে দেখা গেল তারা সবাই কেউ আর আসে না, আমি একাই শুরু করলাম। আল্লাহ রহমতে এটা আমার প্রায় মাস খানেক হতে যাচ্ছে বলতে গেলে। কিন্তু এখানে এটা আমি শুরু করলাম, এটার পরে দেখা যাচ্ছে আর এমনি তো যেহেতু টিচার, এই একটা ভয় ছিল না আমার যে ইনশাল্লাহ আমি পারবো। কারণ এই স্টাডি কর্নার আমার জানার বিষয়, আমার জানার সাবজেক্ট, আমার সমস্ত পরিগণ্ডিটা আমার। আর তারপরে এরপরেও আমি মানে যে কাজটাই আমি করছি, যে কাজটাই আমি নিযুক্ত আছি করি, সেই কাজটার প্রতি আমি শতভাগ আমার মধ্যে আস্তে আস্তে যে হ্যাঁ এই কাজটা আমি পারবো। আমাকে এই জিনিস তুমি আপনি এভাবে এই জিনিসটা করবেন, বা এইভাবে আমার দরকার এই জিনিসটা, বা এইভাবে আমার বাচ্চাকে পড়াতে হবে, বা আমার কাজের লোকের দরকার, বা আমার গার্ডেনিংয়ের জন্য কাজের দরকার। হ্যাঁ, আমি কিন্তু ইনশাআল্লাহ ওইরকম ভাবে তাকে তৈরি করে নিয়ে দেওয়ার চেষ্টা। বাহ, নার্গিস আপু এটা একদম 100% ঠিক কথা বলেছেন যে স্কিলটা আছে যে আমি ইনশাআল্লাহ আমি পারবো। কারণ আমি 100%ই আমার নিজের প্রতি আমি পুরা। কারণ আমার ওই যে যদি কেউ এবং নার্গিস আপু এটা একদম মানে একদম ঠিক কথা বলেছেন। কারণ আমরা কিন্তু প্রত্যেকেই জানি আমাদের নিজের জায়গা থেকে আমি আসলে কতটুকু পারি, আমার স্কিল কতখানি, আমি আমার মানে যোগ্যতার কথা বলি বা আমার জ্ঞানের কথা বলি, আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে আসলে আমি কতটুকু পারি, কতটুকু আমি এগোতে পারবো, বা আমার কতটুকু সেটাকে আরও ডেভেলপ করতে, প্রত্যেকেই জানি। এবং সেই অনুযায়ী যদি আমরা আত্মবিশ্বাস রাখতে পারি তবেই তো আসলে সফল হব, যেমনটি নার্গিস আপু হয়েছে। সত্যি খুব ভালো লাগলো। পলি আপা, এই যে আপা যেভাবে বলল যে স্কিলের ব্যাপার, অনেক সময় আমরা দেখা যায় যে কেউ নিজেকে অনেক আন্ডারএস্টিমেট করি, আবার কেউ আছে যে হয়তো কোনো একটা কাজ করলো, তারপরে তার নিজের সম্পর্কে একটা ওভার এস্টিমেশন, একটা যেটাকে আমরা বলি ওভার কনফিডেন্স, যেটা অনেক ক্ষেত্রে তার এগিয়ে যাওয়ার পথে বরং বাধাই হয়ে যায়।
একটু শুনতে চাই এই ব্যাপারে যে আমরা আসলে কিভাবে নিজের আত্মবিশ্বাসটাকে সঠিকভাবে মূল্যায়ন করে সামনে এগিয়ে যাওয়ার পথটাকে সহজ করতে পারি। আপু, আপনার শেষ টপিকে যে জিনিসটা আসলো সেটা হচ্ছে আমরা, হ্যাঁ। তো আমি প্রথমে আমার পার্সোনাল একটু বিষয়টা বলি। আমি আসলে বাবার বাড়িতে যেভাবে বড় হওয়া, সেটা হচ্ছে জাস্ট স্কুল কলেজ বাড়ি, এই হচ্ছে আমার গণ্ডি ছিল। তো আমার বড় ভাই কোনোভাবেই চাইতেন না যে তুমি বোন বা হচ্ছে এই বাড়ির মেয়ে, একটাই মেয়ে যেহেতু আমি, তো সো খুব মানে এটাকে কি বলবো যে একটা কড়া শাসনের মধ্যেই আমি বড় হয়েছি। তো সেই জায়গা থেকে আসলে হয়তো ওই যে বললাম যে কিছু প্রতিভা ছিল কিন্তু বিকশিত হওয়ার সুযোগটা ছিল না। তো বিয়ের পরে হচ্ছে যে আমি খুব লাকি যে আমার আসলে একদম হাজব্যান্ড হচ্ছে একদম পুরো বন্ধুর মতো। আমরা খুবই, আমাদের রিলেশন ম্যারেজ, কিন্তু হয়তো অনেকের অনেক কিছু হয়, বাট আমাদেরও হয়, কারণ কোনো সংসারই আপু, মসৃণ না। সম্পর্কের মধ্যে যদি টানাপোড়েন না থাকে, হ্যাঁ। আমার কাছে মনে হয় সেই সম্পর্কই না, ভিত্তি নাই, হ্যাঁ না সেটাই। সেই সম্পর্ক নেই, সেটা সমঝোতা। জি, সম্পর্ক মানে সেখানে খুনসুটি টানাপোড়েন থাকবে। হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমার হাজবেন্ড আসলে অলওয়েজ আমাকে হেল্প করেছে। ও বলেছে যে আসলে তুমি সবসময় একটা গিলটি ফিল করো যে তোমার মাঝে কিছু আছে কিন্তু প্রকাশ করতে পারোনি ছোটবেলা থেকেই। তো সেই জায়গা থেকে আমার মনে হয় হাজব্যান্ড অনেক সাপোর্ট করেছে। তো যে কথাটা বললেন যে আসলে যে স্কিল, মানে আমাদের যে দক্ষতাটা, আমরা অনেক সময় হয় যে আমরা যদি প্রপার দক্ষ না হই তাহলে কোনো কাজ করতে গেলে বাধা তো পড়তেই হয়। অনেক সময় দেখা গেছে যে ওই কাজটাতে আমাদের থেমে যেতে হয়। আবার দেখা গেছে যে সে সব দিক থেকে এত ট্রেনিং প্রাপ্ত হয়ে যায়, তো ওভার ট্রেনিংয়ের কারণে হয় কি যে সে যে যাই বলুক না কেন তখন মনে হয় যে যে যা বলতেছে এটা ঠিক না, মানে আমি যেটা বলতেছি এটাই সঠিক। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে সে তার নিজের লাইফেও সে সামনে এগোতে পারবে না, আর পরিবারের ক্ষেত্রে, তার নিজের ক্ষেত্রে, প্লাস হচ্ছে বেসিক্যালি যারা হচ্ছে সংগঠন করে, যাদের নিজস্ব সংগঠন রয়েছে, যে সংগঠন কিন্তু আসলে নিজের উদ্যোগে করা হলো, সেখানে কিন্তু সবার মন রক্ষা করে কাজ করতে হয়। সেখানে নেতৃত্ব যদি কেউ থাকে, হ্যাঁ, তাহলে তার দায়িত্ব তো আরো অনেক বড়, অনেক বড়। যে সবাইকে সংগঠিত রাখা, সবাইকে সবার আত্মবিশ্বাসটা, সবার বিশ্বাস জয় করে তাদের আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে সব সময় একভাবে কাজ করা, জি, এটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ। এবং সেই কাজটি আপনি দুরূহ কাজটি করছেন কিভাবে সেটা শুনবো। মৌরির কাছে আসি। মৌরি আপু, এই যে আসলে আমরা আত্মবিশ্বাসের কথা বলছি, আস্থার কথা বলছি, সেটা অনেক সময় এমন হয় যে আমরা বিল্ট-ইনও কিন্তু পাই। কেমন বিল্ট-ইন পাই যে আমার বাবা বা আমার মা হয়তো ভীষণ আস্থাবান মানুষ ছিলেন, তার নিজের আত্মবিশ্বাসের কারণে তিনি অনেক দূর পর্যন্ত অনেক কিছু করেছেন। এটা কিন্তু আমাদের রক্তেই থাকে অনেক সময়। তোমার কি মনে হয়, তোমার বাবা মার মধ্যে কার থেকে তোমার ভিতরে এই বিষয়টি আরো এসেছে, যেটা অনেকে বলে না যে কি জেদি মেয়ে, একদম বাবার মতো হয়েছে, বলে না অনেক সময়? লাইনটাই তাই বাদাল আমার একটু হাততালি দাও। এই লাইনটাই অ্যাকচুয়ালি যে হচ্ছে জেদ্দি, যে আমি এটা ভেবেছি করব, এটা আমি করবই। এন্ড যত নেগেটিভ জিনিসগুলো আসুক না কেন, আমি চেষ্টা করব যে এটাকে পজিটিভ ভাইবটাকে আমার কাছে আনার জন্য। এবং আসলে সেই ক্ষেত্রে তো এই জিদ, হ্যাঁ, ভালো কিছু জিত, হ্যাঁ এই জিত ভালো কিছু জিত। আবার আপুর কথা থেকে একটা কথা আমি বলি, সেটা হচ্ছে আপু যেরকম বলছে যে তার হাজবেন্ড অনেক সাপোর্টিভ, আলহামদুলিল্লাহ আমার ক্ষেত্রেও সেম। আমার হাজবেন্ড অনেক সাপোর্টিভ, এবং উনি যদি এতটুকু সাপোর্টিভ না থাকতো, আর আমার বেস্ট ফ্রেন্ড আমার লাইফের, তো এতটুকু সাপোর্টিভ না থাকলে আসলে আমি যেই তো ক্রিয়েটিভ সেক্টরের কাজ, অনেক পরিশ্রমের কাজ, অনেক ঘন্টা ঘন্টা টানা টানা বসে বসে করা লাগে, অনেক দৌড়াদৌড়ি, যেদিন দৌড়াদৌড়ি মানে সেদিন দৌড়াদৌড়ি, মানে সেটা একজন দেখার পরে তার ভালো লাগবে কিনা সেইটা কিন্তু একটা দারুণ একটা বড় প্রশ্নের জায়গা, যে এটা আমার ক্লায়েন্ট স্যাটিসফাইড হবে তো। আমি কিন্তু ওনার থেকে অ্যাপ্রুভ নেই আগে, সত্যি কথা বলতে। ওনার থেকে অ্যাপ্রুভ নেওয়ার পরে আমার মনে হয় যে উনি যদি পছন্দ করতেছে কোন একটা জিনিস, তাহলে হয়তো বা সাধারণ জনগণও পছন্দ করবে। আমি কিন্তু সবার থেকে তো, এমপ্লয়ি থেকে সবার থেকে তো ফাইনালাইজ করি ডিজাইন, তারপরেও আমি ওনাকে একটু দেখাই। আর একটা ব্যাপার, আমাদের যে সম্পর্কের মধ্যে আপু যেমন বললো না যে ভাইয়া দারুণভাবে সবকিছুতে সাপোর্ট করে, এবং
আবার আমাদের মানে ভালোবাসার সম্পর্ক, কিন্তু সেখানেও খুনসুটি আছে। খুনসুটি আছে। আর তেমনি এই যে খুনসুটি কিন্তু থাকেই, প্লাস হচ্ছে হাজবেন্ডরা কিন্তু সব থেকে বড় সমালোচক, স্ত্রীরাও কিন্তু, এবং এই একদম। কারণেই আমরা এগিয়ে যাওয়া আমার মনে হয় সুন্দরভাবে পজিটিভলি যেতে পারি। হ্যাঁ, একদম শুনবো। ভুলগুলো একদম ধরে ধরে দেয় হ্যাঁ। যে এই জিনিসটা ঠিক হচ্ছে না, এই জিনিসটা ঠিক হচ্ছে না, So, এটা সেই ঠিক যদি করতে বলে হবে। একবার পাস, হ্যাঁ। তার মানে পাস, ওইটা ওখান লেটার থেকে সহ। আরো আত্মবিশ্বাস বাড়ে। শুনবো আরো অনেক কিছু। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, আবারও ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আপনারা কোথাও যাবেন না, ফিরবো এক্ষুনি নেক্সাস লেডিস ক্লাবে। হ্যালো বিউটিফুল লেডিজ, আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাই নেক্সাস লেডিস ক্লাবে। তার মানে আমাদের বাকি দর্শক বন্ধু যারা আছেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি না আয়োজন দেখতে, তা কিন্তু নয়, সবাইকে অনেক শুভেচ্ছা, আমন্ত্রণ। আর আমরা আজ নিজের আস্থা, এই বিষয়টি প্রত্যেকটি মানুষের জন্যই ভীষণ জরুরি। এবং আমরা জানি যে আমাদের প্রতিদিনের জীবনে কত রকমের কত ব্যাপার ঘটে যখন আমাদের নিজের সাথে শক্ত হয়ে দাঁড়াতে হয়, আস্থা নিয়ে সামনে এগোতে হয়। সেগুলো আপনারা করছেন বলেই আপনারা সফল। তাই আমরা আপনাদের সফলতার সেই গল্প শুনতে চাই, আমাদের সাথে অবশ্যই শেয়ার করতে যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, চলে আসেন। আর আরও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আরেকজন প্রিয় বন্ধু ফারহানা রহমান মিষ্টি, আমার মিতা যুক্ত হয়ে গেছে। শামীম আপু আবার ক্যামেরাটা অফ করে কোথায় গেল? শামীম আপু ক্যামেরা অন করে প্লিজ চলে আসবেন। আর রেবেকা আপুর কাছে একটু শুনি। রেবেকা আপুর পেছনে খুব সুন্দর একটা, আমার মনে হয় ফ্যামিলি অ্যালবাম, অনেকগুলো সুন্দর সুন্দর ছবি, যেখানে সমুদ্র পাড়ের ছবিও মনে হয় আছে, তাই না আপু? একটু একটু আমার মনে হচ্ছে। আগে তোমার এই ছবিগুলোর কথা বলো। আচ্ছা, শুভ সন্ধ্যা। শুভ সুবর্ণা, সন্ধ্যা ভালো আপু। আছো? ভীষণ ভালো আছি আপু। এই ছবিগুলো হচ্ছে, প্রথমে আছে আমার বাবা মা, আমার 2 সন্তান, আর আমার মানে কক্সবাজারের প্রথম, যখন আমি কক্সবাজারে যাই, একটা নতুন জিনিস গেলে একটা মানে এক্সাইটেড থাকে না, ওই ছবিগুলো সব আমি ফ্রেমে বেঁধে রেখেছি, সব ছবি এখানে আছে। আর বাহ। আমার ছোট ছেলে খুব সুন্দর ছবি, ওর ছবিগুলোকেও আমি এখানে মানে ফ্রেমে আটকেছি। কিছু কিছু স্মৃতি থাকে না যেগুলো আটকাতে হ্যাঁ। ভালো, সেই সব ছবিগুলো। বাহ। আমি একসময় এবং ছবিগুলো তুলে- ছবি তো আসলে আপু কথা বলে। যখনই এক একটা হ্যাঁ, ছবি তুমি দেখো, নিশ্চয়ই তোমার প্রত্যেকটা মুহূর্তের কথা একদম সামনে পরিষ্কার ভেসে ওঠে, তাই না? এবং এই যে তুমি যে বললে না সেইটাই, কক্সবাজারের সমুদ্রের সৈকতের ছবি, আমার মনে হয় যে সমুদ্র ভীষণ সাহসী, ভীষণ আত্মবিশ্বাসী। তোমাকে কি সেই সমুদ্রের ঢেউ কখনো আস্থা দিতে পেরেছে, বা সে তাকে দেখে তোমার নিজের প্রতি যে আস্থাবান হওয়া, আত্মবিশ্বাসী হয়ে ওঠা, সেটা হয়েছে? আসলে সমুদ্রে যখন আমি প্রথম যাই, তখন তো আমি মানে প্রথম এক্সাইটেডটা কিভাবে হলো, আমি সমুদ্রে নামতে পারবো না, ভয় পাচ্ছি, থাক নামবো না। আহা, তখন আমার যদি মনে হলো যে না, আমাকে নিয়ে যাই দেখি টেনে। আমার নিয়ে যাই কিনা, এই যে একটা সাহস জোগালাম। তারপরে ভাবলাম যে না, আমি কেন পারবো না, সবাই নামতেছে, আমিও পারবো। ওইটা একটা গেল। আর আমরা এই যে নেক্সাসে আমরা এতগুলো আপুরা বসি, সবাই কিন্তু নিজেরা, সবার মন এত ভালো। যদি মনের উদ্দেশ্য সৎ হয়, সবাই যদি সঠিকভাবে নিজের উদ্দেশ্যকে সফল করতে চাই, সেক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকেরই উচিত নিজেকে আগে চেনা, বোঝা, জানা, তাহলে সব জায়গায় নিজে আস্থা তৈরি করা যায়। তবে হ্যাঁ, দুর্বল নিয়ে না, সেটাকে মনে করতে হবে আমি কাজটা পারি, যেটা পারি সেটা। ও সরি আপু, বোধহয় মানে নিউ এটা করবো, পারি না সেটা টেকনিক্যাল করবো ডিফিকাল্টিজ, না বলে কোনো কথা নাই, চেষ্টা। রাইট। তবু আমরা শুনতে পেরেছি, এবং আমরা- সেই পয়েন্টটা যদি ধরি রেবেকা আপুর, যে না বলে কোনো কথা নেই। নাহিদা নেলি আপুর জীবনে কি কখনো এরকম হচ্ছে যে কোনো কারণে নিজের প্রতি নিজে আসলে বিশ্বাস রাখতে পারছিলে না, যেটার কারণে তোমার হয় না যে ভয় লাগছিল কোনো একটা নির্দিষ্ট কাজ তুমি সফলভাবে করতে পারবে কিনা, এরকম হয়েছে কখনো? শুভ সন্ধ্যা সবাইকে। হ্যাঁ, আসলে শুভ সন্ধ্যা আপু। অনেক সময় দেখা যায় যে নিজে কিছু করার চেষ্টা করছি বা সিদ্ধান্ত নিচ্ছি, হয়তো দেখা গেল যে কেউ আশেপাশে কেউ বলছে যে পারবে কিনা, হয়তো ভয় ধরিয়ে দিচ্ছে, তখন মনে হয় যে না, আসলে কি পারবো। হ্যাঁ, চেষ্টা তো করা যায়, দেখি।
যেমন ধরেন আমি যখন প্রথম চাকরিতে জয়েন করি স্কুলে, তখন আমার মেয়েরা খুব ছোট ছিল, একদম ছোট। আমার হাজবেন্ডও ছিল চিটগাঁয়ের বাইরে তখন। তো সবাই বলতো যে বিশেষ করে আত্মীয় স্বজনরা, তুমি একা পারবি কিনা দুই বাচ্চা নিয়ে স্কুল করতে, ওদেরকে নিয়ে রাখতে পারবি কিনা। তো চেষ্টা করতাম যে না, আমি চিন্তা করতাম না পারবো না কেন, অবশ্যই পারবো। তো তখন আমার মেয়েরা খুব ছোট, কিন্তু এদেরকে রেখেই কিন্তু আমি যেতাম, ওদেরকে একা রেখে স্কুলে যেতাম, করেছি। এখন মাশাআল্লাহ আমার মেয়েরা বড় হয়ে গেছে। নিজের উপর আস্থা থাকার কারণেই কিন্তু আমি আমার বাচ্চাদেরকে সব একা রেখে চেষ্টা করেছি নিজের কাজটা নিজে করার। বাহ। মানে কেউ ভয় এবং আমার মনে অনেকে হয় না যে করলে তো নেলিয়াপা, সেটা আমি আর শুনিনি। তাতে করে আপনার সন্তানেরাও স্বাবলম্বী হয়েছে এবং তারাও আত্মবিশ্বাসী হয়েছে যে ওরা এমন আত্মবিশ্বাসী মায়ের সন্তান আত্মবিশ্বাসী তো হবে। এখন বিশেষ করে আমার বড় মেয়ে থাকায়, ও ডেন্টালে পড়ছে। হ্যাঁ, বাহ, হ্যাঁ, ও নিজেই কিন্তু এখন সব অভিনন্দন, একাই করছে। অভিনন্দন যেহেতু ওদেরকে নেলিয়াপা, সবসময় একা রেখে দিতাম, এবং সব এভাবে এগিয়ে যাবেন সেটাই প্রত্যাশা করি। শামীম আপু কোথায় হারিয়ে গিয়েছিলেন? আমি মাইকিং করলাম একটু আগে, সারা ঢাকা শহর, সারা মানে পৃথিবী মাইকিং করলাম, সবাই শুনেছে। তো সরি আপু, আসসালামু আলাইকুম, এমনিতে শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম Sorry সালাম আপু। আপু। শামীম আপু, এই যে নিজেই নিজের আস্থা, আমরা জানি প্রতি মুহূর্তে নারী এটা প্রমাণ করে যে সে নিজের প্রতি আসলে কতটা আস্থা রাখে, এবং যারা সেটা দেখে বা ওই নারীকে দেখে বোঝে, তারাও আত্মবিশ্বাসী হতে আমার মনে হয় কি নারী পুরুষ নির্বিশেষে আত্মবিশ্বাসী হয়ে যায়। আপনার ক্ষেত্রে আত্মবিশ্বাস বা আস্থার জায়গাটা নিজের প্রতি নিজে, সেটা কিভাবে? থ্যাংক ইউ আপু, শুভ সন্ধ্যা সবাইকে। আসলে আজকে টপিকটা থেকে আমার যেটা মনে হচ্ছে যে আমরা যারা নারী, আমাদের অনেকগুলো বৈশিষ্ট্য, অনেকগুলো ক্যারেক্টারিস্ট আছে। আমরা মা হচ্ছি, আমরা প্রতি মাসে পিরিয়ডিক্যাল বিষয়টা ফেস করছি, সেই তার কিশোরী বয়স থেকে। তারপরে বিয়ের আমাদের ছেলেদের শ্বশুরবাড়ি যেতে হয় না, বাট আমাদের যেতে হয় আরেকটা পরিবেশে। তো এই জন্য আমাদের আইডেন্টিটি প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে নিজেদের অ্যাজ এ নারী, বা আমার মেধা আছে, বা আমি একজন মানুষ, এই বিষয়টা পরিচিত করতে হলে আস্থাই হলো ফাউন্ডেশন একজন নারীর। Right. আস্থা ছাড়া তার মানবতা বা তার পরিচয় প্রতিষ্ঠিত করা যাবে না। আমার নিজের ক্ষেত্রে আমি মনে করি, আমি কেন জানি ছোটবেলা থেকে আমার ভিতর একটা কনফিডেন্স সবসময় থাকতো যে আমি করতে পারবো। আমার পিঠে পিঠে যে ভাইটা, ওর সাইকেলটা আমি চালানো শুরু করতাম বিকেলের দিকে। হ্যাঁ, কেন যে ও সাইকেল চালাতে পারলে আমি পারবো না কেন, এরকম একটা কনফিডেন্স। আমরা 8 ভাই বোনের মধ্যে, আমরা 3 বোন 5 ভাই, কিন্তু আমি কখনোই মনে করতাম না যে মানে আমি বোন, আমি মনে করতাম আমি ওই ভাইদের সাথে। এবং সেটা আমার পরিবারে আমি প্রতিষ্ঠিত করেছি। আমার 5 ভাই এখন আমাকে স্বীকার করে যে আমরা 6 ভাই। এবং বাহ। ভেরি ইন্টারেস্টিং ম্যাটার একটু বলতেই চাই, সেটা হলো আমাদের শরিয়া মোতাবেক এবং সম্পদের যে আইন মোতাবেক, হ্যাঁ, সম্পত্তির যে বিষয়টা আছে, সেই মাফিকে আমরা 21 সালে আমার বাবা মা চলে যাওয়ার পর আমরা সম্পত্তি ভাগ করতে বসলাম। তো আমরা 3 বোন আর 5 ভাই, তো সেই হিসেবে মোট 13টা ভাগ হবে। ভাইদের 2 করে অংশ আর বোনরা 1। কিন্তু আমার বড় ভাই বললেন যে না, আমাদের 6 ভাইয়ের হিসাব হবে আর 2 বোনের হিসাব হবে। সবাই তো তাজ্জব, কি ব্যাপার, এটা কি বলছে, ইভেন আমি নিজেও বুঝতে পারিনি। বললেন যে না, ও হলো আমাদের ভাইয়ের মতো, আমাদের বাহ। 6টা ভাগ হবে। সেভাবে আমাদের সম্পত্তি 22 শতক সম্পত্তি আমাদের শহরের মধ্যে। সেভাবে আমরা মানে ছয় ভাইয়ের মতো হিসাব হয়েছে, আর 2 বোন মানে 14টা ভাগ হয়েছে। আমরা 12 মানে আমি সহ 5 ভাই, আর ওই 2 বোন 1, যেটা আমাদের বাংলাদেশের আইনে নেই, আমাদের শরিয়াতেও নেই। কিন্তু এটা আমাদের এইটা কোরআন শামীম শরীফেও নেই। আপু, এইটা আমি আপনার বড় ভাইকে একেবারে মনির গহীন থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই ওনার প্রতি, এবং এগুলো আসলে আমাদের সমাজে উদাহরণ, এরকমের উদাহরণ এটা অনেক বেশি আসলে আরো হওয়া উচিত। এবং আমার সত্যিই গুজবাম হচ্ছে, আমি এটা আসলে দেখানো হয়তো সম্ভব না, কিন্তু আমার সত্যি আপনার কথাটা শুনে গুজবাম হচ্ছে। আমি নিজে একজন নারী হিসেবে সম্মানিত বোধ করছি, এবং এই যে আপনার ভাই আপনাকে ভাইয়ের মতো করে শরিয়ার যে নিয়ম সেটাকে মেনে বা সেটার প্রতি শ্রদ্ধা রেখে আপনাকে ভাই হিসেবে তিনি সম্মান দিয়েছেন, এটা অনেক বড় ব্যাপার।
সামনেও যেন এমন উদাহরণ তৈরি হয়, আমরা সেই প্রত্যাশাই করব। নারীরা এগিয়ে যাবে। আমাদের আবারও বিরতির সময় হয়েছে, তবে তার আগে দেখতে পাচ্ছি আমাদের একেবারে নেক্সাস লেডিস ক্লাবের একনিষ্ঠ যে সদস্য, যে কিনা একেবারে প্রাণ মন দিয়ে ভালোবাসে নেক্সাস লেডিস ক্লাবে, আমরাও কিন্তু বাসিও হাসিনা। একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে শুনবো, আবারও যাই দর্শক, যাচ্ছি একটা ছোট্ট বেরসিক বিরতিতে, আপনারা কোথাও যাবেন না, ফিরবো এক্ষুনি নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাই নেক্সাস লেডিস ক্লাবে। নিজের আস্থা, কারণ নিজে তো নিজের সব থেকে বড় শক্তি, আর সেই শক্তি আমি যদি না বুঝি তাহলে অন্য কেউ কিন্তু আমাকে পারবে না জয়ী করতে। এগিয়ে যেতে হবে, জয় করতে হবে পুরো পৃথিবী। নারীর জন্য পুরো পৃথিবীটা অপেক্ষা করছে। আর জানি যে এই সময় আমাদের নারীরা ভীষণ সাহসী, এগিয়ে যাচ্ছে অদম্য গতিতে। আর সেই সব অদম্য গতিতে এগিয়ে যাওয়া সাহসী নারীদের কাছ থেকে আমরা শুনতে চাই আমাদের আজকের আড্ডায়। তারা যুক্ত হবে, দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। প্লিজ যুক্ত হন, কারণ যুক্ত হয়ে আপনার কথা যদি না বলেন তাহলে আপনার লস, আমরা চাই না আপনাদের লস হোক। আর এই তো এক এক করে আরও বন্ধুরা যুক্ত হচ্ছে। আজকে অনেকদিন পরে আকলিমা জাহান আপা যুক্ত হচ্ছে, তারপরে সোনিয়া আক্তার আপু যুক্ত হয়েছে। আমি সবার আগে এখন সাজি আপুকে একটু শুনবো। সাজি আপু, ভীষণ মিষ্টি দেখাচ্ছে তোমাকে। সরি, একদম ওই যে গোলাপি ফুলগুলোর মতোই দেখাচ্ছে। তোমার আত্মবিশ্বাসের কথা একটু শুনতে চাই, যে নিজের প্রতি আসলে তুমি কিভাবে আস্থা রাখো? ধন্যবাদ। নিজের আসলে আমি যেটা সবসময় মনে করি যে নিজের কাজটা নিজেকে করতে হবে, এবং আমি আসলে সবসময় মানে নিজের কাজগুলো তো করি, প্লাস আমার পরিবারের, যেটা আমার সবসময় নিজের ভালো লাগে যে আমার শ্বশুর বাড়ি এবং বাবার বাড়ি সবাই ভীষণ মানে নির্ভর করে আমার উপরে, কারণ তারা জানে যে আমি যদি উপস্থিত থাকি তাহলে সেগুলো আমি মানে ইনশাল্লাহ ম্যানেজ করে ফেলবো, বাহ, এবং আমার বন্ধুরা আমার উপর অনেক নির্ভর করে। তো এই জিনিসটা, এবং স্কুল লাইফ থেকে আমি ক্লাস 1 মানে প্লে গ্রুপ থেকে একদম ক্লাস 10 পর্যন্ত আমাদের স্কুলে আমি ক্যাপ্টেন ছিলাম, প্রতি বছর ভোটে মানে জয়ী হইতাম। তো সেখান থেকে মানে নিজের উপরে এই আস্থাগুলো ছিল সবসময় যে না আমি পারবো ইনশাল্লাহ, এবং আমি কোনো কাজে কখনো মানে পিছু হটি না। আমার নিজের উপর একটা আস্থা থাকে যে না আমি কাজ করলে পারবো, সো সেটা আমি যেভাবেই হোক ম্যানেজ করে ফেলবো, বাহ। কাজ করবো। তার মানে আসলে ওই যে ভিতরে আস্থার জায়গাটা, বা আমরা বলি না লিডারশিপ, এইটা তোমার স্কুলেও কিন্তু তোমার ভিতরে তৈরি করে দিয়েছে অনেকটা, বা তোমার ভিতরে তো অবশ্যই ছিল, সৃষ্টিকর্তাই দিয়েছেন। তারপরে সেটাকে আরো তোমার স্কুল, তোমার পরিবার, তোমার বন্ধু সবাই সেটাকে আমার মনে হয় যে আরো বেশি সেটা বাড়িয়ে দিয়েছে। এক এক সময়ে তোমার এক একটা মানে কাজ দেখে তারা তোমার প্রতি আরো আস্থা রেখেছেন। এটা কিন্তু অনেক বড় অর্জন সাজি আপু জীবনে। প্রত্যেকটা মেয়েরই উচিত নিজের উপর আস্থা রাখা এবং নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, তাতে আসলে নিজের পরিবার এবং সমাজের সবার জন্য সেটা অনেক বেশি উপকারের দিয়ে আমার মনে হয় যে মেয়েরা আসলে একদম যদি চায় না অনেক কিছু করতে পারে। ঠিক তাই, সামনে এইভাবে এগিয়ে যাও সাজি আপু, এবং সবাই যেভাবে তোমার পরিবার, তোমার শ্বশুর বাড়ির এই পরিবার সবাই যেভাবে তোমার প্রতি আস্থা রেখেছেন, আমরা বিশ্বাস করি সামনেও এভাবেই তোমার প্রতি সবাই আস্থা রাখবে। তুমি আস্থার সাথে সবকিছু সুন্দরভাবে করতে পারবে। আমরা একটু শুনি, আজকে দেখতে পাচ্ছি অনেকদিন পরে গুলশানার আপা, শিউলি আপা যুক্ত হয়েছেন, ওবায়দা খালামণি যুক্ত হয়েছেন, এরই মধ্যে রীতা পোদ্দার আপু যুক্ত হচ্ছে। সবাইকে শুভেচ্ছা। আমরা একটু হাসিনা আপুর কাছে শুনি। হাসিনা আপু, তোমার শরীরটা কি ভালো হয়েছে এখন? একটু কেন জানি আজকে তোমাকে মলিন দেখাচ্ছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। অনেক ধন্যবাদ। একটু মলিন আমার ছোট ভাইয়ের একটা প্রবলেম হয়েছে, তো ওইটা নিয়ে আসলে একটু সবসময় টেনশনেই থাকি। তো এটা এখনো ঠিক হয় নাই, কাজ চলতেছে, দেখা যাক। ওইটা নিয়ে একটু সবার মন মানসিকতা একটু খারাপ। আচ্ছা, আমরা সবাই শুভকামনা জানাই, দোয়া
করি যেন তোমার ভাইয়ের সেই সমস্যা দ্রুত চলে যায়। কিন্তু এই যে এরকমের অনেক ছোটোখাটো ব্যাপার আমাদের জীবনে আসে, যেটা অনেক সময় আমাদের চলার পথে নানা রকমের বাধা হয়ে দাঁড়ায়, আমাদেরকে আস্থাহীনতার দিকে ঠেলে দেয়। তোমারও নিশ্চয়ই হাসিন আপু হয়েছে, কারণ তুমি অনেক রকমের চড়াই উতরাই পেরিয়েছো। সো কিভাবে আসলে নিজের প্রতি আস্থা রেখে গিয়েছো? এটা আমি বলবো কি, যেমন এই যে রিসেন্টলি যে ব্যাপারটা তোমার বললাম, ওইটাও আমার বিশাল একটা আস্থার জায়গা। আমি হচ্ছে ঘটনাটা ঘটছে সকালবেলা, যেটাই হোক ওইটা আর নাই বলি। আর হচ্ছে আমি সন্ধ্যাবেলা জানতে পারছি। তো জানার পরে আমি আমার ভাইকে বললাম যে শোন, এই মানুষ তো হচ্ছে প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে থাকে, হাত পা কেটে যায়, তুই এত বছর ধরে বাইক চালাস, অ্যাক্সিডেন্ট হয়, কত কিছু হয় মানুষের জীবনে, তুই তো সুস্থ আছস, বাইসা আছস, আর কিছু দরকার নাই। আমার ভাই লাগবে, ভাই থাকলে কাজ হবে, যে কোনো সমস্যার সমাধান হবে, এটা কোনো বিষয়ই না, এটা একটা অ্যাক্সিডেন্ট। তার মানে নিজে তুমি তো আস্থা রাখোই, দেখো তোমার ভাইয়েরও তুমি আস্থা বাড়াতে, মনোবল বাড়াতে তুমি তাকে সাহস দিয়েছো। এটার সাথে আমি ছোট্ট একটা জিনিস অ্যাড করতে চাই। আমি একদিন অফিস থেকে আসছি, আসার পরে কারণ আস্থাটা এইভাবেই আসলে ছোট ছোট করে বড় জায়গায় চলে গেছে কিন্তু। এবং আমি ওই যে একটা আপু বললো না মাত্র যে শ্বশুর বাড়ি বাবার বাড়ি সবাই একটা যে কোনো একটা কাজে আস্থা কিন্তু ফিল করে ওরা, যে না ওর কাছে গেলে পাওয়া যাবে, ও পারবে এটা, এবং ওর কাছে একটা কাজের জন্য পাঠালে এই কাজটা করে দিবে, ওর যদি আয়ত্তের মধ্যে থাকে। তো আমি অফিস থেকে আসছি পরে একদিন, আমার বাসায় সবসময় প্রথম আলো পত্রিকা রাখি। তো আমার 2 মেয়ে বলতেছে, জানো আজকে পত্রিকায় একটা সুন্দর জিনিস দিছে। কি দিছে? চাকরিজীবী মায়ের মেয়েরা, বাচ্চারা ওরা অনেক হচ্ছে গুছানো থাকে, পরিপাটি থাকে, স্বাবলম্বী হয়, তারা স্ট্রং থাকে। রাইট। ওরা দেখাচ্ছে এটা। আমি বলতেছি তাই দেখছো? আর মানুষ বলে মা চাকরি করে, এই ছেলে মেয়েগুলো মানুষ হবে না। না হাসিন আপু, তুমি তো তাহলে তোমার আশেপাশের সবার জন্য একটা উদাহরণ, যে তোমার সন্তানরা কতখানি ভালোভাবে তারা পড়ালেখা করে সামনে এগিয়ে যাচ্ছে। শুভকামনা জানাই, এভাবেই সবসময় এগিয়ে যাবে। শুনবো বন্ধুদের কাছে। আবার একটু স্টুডিওতে আসি। পলি আপা, হাসিন আপা যেরকম বললো, আমরা জানি যে এই কাজটি আপনি প্রতিনিয়তই করেন, কারণ আমাদের যারা আসলে উদ্যোক্তা নারী, কর্মজীবী, তাদের জীবনের নানা টানাপোড়েন, তাদের আশপাশ থেকে অনেক বাধা বিপত্তি, যেটা হয়তো তার অনেক প্রতিভা থাকা সত্ত্বেও পিছিয়ে যেতে, মানে মন থেকে না চাইলেও পিছিয়ে যেতে হয়। কিন্তু আমি জানি যে সে সময় কিন্তু আপনি পাশে থাকেন এবং ঠিক হাতটা টেনেই সামনে নিয়ে আসেন। একটু জানতে চাই যে এই যে আসলে এমন যারা নানাভাবে অনেকে সুবিধা বঞ্চিত, সেসব নারীদের নিয়ে কাজ করছেন। আপু, আপনার কথাগুলো শুনে এত মনোযোগ দিয়ে শুনলাম যে আপনি এত সুন্দর করে বললেন, কিন্তু আমি যখন বলতে যাব তার আগেই কেন জানি আমি একটু আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। কারণ মানে যখন ওই জিনিসগুলো ফিল করি তখন মনে হয় যে কতটা আসলে আঘাত কষ্ট পেলে মানুষ ভাবে যে এত দূর পর্যন্ত এগিয়ে এসে আবার আমাকে পিছনে ফিরে যেতে হবে। বিশেষ করে যেটা বললেন উনি, যে ওনার বাচ্চাদের ক্ষেত্রে, তো আমি আমার বাচ্চাদের কথা বলি। আলহামদুলিল্লাহ, আমি হচ্ছে 3 বাচ্চার জননী, 2 ছেলে 1 মেয়ে। তো আমার ছেলেরা হচ্ছে শিক্ষাপট ল্যাবরেটরিতে পড়ে। যাই হোক, ও অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, এখনও আছে আমি মনে করি। তো কোনো একটা কারণে কোভিড পরিস্থিতির পরপরই হচ্ছে বাচ্চাদের সবারই তো লেখাপড়ার মধ্যে একটা আমূল পরিবর্তন চলে এসেছে। বড় আসলে পরিবর্তন। তো সেই জায়গা থেকে হঠাৎ করেই আসলে এরকম মানে খুব কাছের একদম পরিবারের, আসলে আমি কাউকে মেনশন করতে যাচ্ছি, মানে পরিবারেরই খুব কাছের, বাট আমার হাজব্যান্ড না, পরিবারের খুব কাছের, সেটা আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, সবার ক্ষেত্রেই বলবো। তারা বলছিলেন যে এরকমটা, যে সংগঠন করে তুমি এগিয়ে যাচ্ছ, ভাবছো যে ওটা তোমার পরিবার, ওই পরিবার কিন্তু তোমাকে কিছু দিবে না। হ্যাঁ, তোমার সন্তানই কিন্তু তোমাকে দিবে। তো সন্তানকে সময় দাও, কাজে লাগবে, ওরাই কাজে লাগবে। তো এটা অনেক সময় মনোবল বলে না, যে অনেকেই আছে আপনার মনোবল ভেঙে দেওয়ার জন্য। তো তখন আমি, আমার বাচ্চারা খুবই ছোট ছোট, ক্লাস 8-এ পড়ে, মেজোটা 7-এ, মেয়ে নার্সারিতে। তো আমি কিন্তু খুব গসিপ করি বাচ্চাদের সাথে রাতের বেলা, যেহেতু আমি সারাদিন সময় পাই না, কিন্তু রাতের বেলা কিন্তু আমরা 3 জনই একসাথে বেডে শুয়ে শুয়ে গল্প করি, যে বাবা আজকে স্কুলে কি হয়েছে এইসব। তো বাচ্চারা আমার কাছে যে জিনিসটা মনে হয় যেটা আমি করেছি, সেটা আমার বাচ্চারা আমার সাথে কখনো করেনি।
আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালোভাবে চলাফেরা করছি, সব কিছু আমাদের ঠিক আছে। কিন্তু এমন অনেক সময় কাজের এত পরিমাণ চাপ ছিল, রাত জেগে কাজ করছে, আবার সকালে উঠে বের হয়ে যেতে হয়েছে। তো এমনও সময় গেছে যে আমি রাখতে পারিনি। হ্যাঁ, আমার একজন হেল্পিং হ্যান্ড আছে, সে অন্যান্য কাজ করে, কিন্তু রান্নাটা ওরা করে না। কিন্তু আপনি বিশ্বাস করবেন না, আমার বাচ্চাদেরকে রেখে আমাকে অফিসে, মানে আমার এই সংগঠনের কাজের জন্য আমাকে ঢাকার বাইরে 15 দিন থাকতে হয়েছে। এবং আমার বাচ্চাদের সাথে আমি বলবো যে একজন স্বয়ং উপর আল্লাহ ছিল, আর কেউ ছিল না। এবং 3 ভাই বোন শুধু একা ছিল। হেল্পিং হ্যান্ড সকালে আসছে, একটা 12টার সময় হয়তো চলে গেছে। তারা নিজেরাই হচ্ছে মানে সব কিছু করেছে, সব রান্না করেছে এবং ভিডিও কলে আমাকে দেখাচ্ছে যে আমি বলছি বাবা আমি তো আসলে পারতেছি না, আমি হয়তো তোমাদের সঠিকটা দিতে পারছি না। বলে তুমি টেনশন করো না, আমরা ভালো আছি। তো এই যে ওরা আমাকে আস্থা দিচ্ছে, আসলে ওরা বুঝতে পারছে যে আমার মার ভিতরে কনফিডেন্ট আছে যে আমরা ভালো থাকবো। এবং আপু এটা আসলে একেবারেই বলে না যে ভাইস ভার্সা, একদিকে আপনি তাদেরকে গড়ে তুলছেন আত্মবিশ্বাস দিয়ে, তারাও আপনাকে দেখে একটু একটু করে স্বাবলম্বী হচ্ছে, সেটা আপনাকে আরও বেশি আত্মবিশ্বাসী করছে এবং আপনার মনোবল বাড়িয়েছে। এভাবে এগিয়ে যাবেন। এবং আমরা সবসময় এটা বিশ্বাস করি যে কর্মজীবী অনেকেরই এরকমের একটা ভ্রান্ত ধারণা বলবো আমাদের আশপাশের থাকে যে কর্মজীবী মা কাজ নিয়ে ব্যস্ত থাকে, তার সংসার কিংবা তার সন্তানদের ঠিকঠাক হয়তো দেখাশোনা করে বড় করতে পারবে না। বাট বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন রকমের সমীক্ষা বলে যে কর্মজীবী নারীদের সন্তানরাই অনেক বেশি সফল, স্বাবলম্বী এবং তারা আচরণে, যেটাকে আমরা বলি গুড ম্যানার্স, আচরণে বেশি সামনে সুন্দর। আমরা শুনবো আবার একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, ছোট্ট একটা বিরতি থেকে আসি। দর্শক, দেখতে দেখতে এই আড্ডার মধ্যে আরও একটা বিরতির পরে নিশ্চয়ই থাকবেন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। সুপ্রিয় দর্শক এবং আমার সব বিউটিফুল লেডিস, আরও একবার সবাইকে আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আজ আমরা কথা বলছি নিজের আস্থা। একদম শেষ বিরতি পার করে চলে এসেছি। বাকি সময়টিতে যারা যুক্ত হতে চান অবশ্যই যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর এর মধ্যে আসলে অনেক বন্ধুই যুক্ত হয়েছে, দেখতে পাচ্ছি একদম শেষ সময়। আমি আজকে আবার ঝগড়া করব সবার সাথে, অভিমান করব। তরু আপু এসছে, রুমা আপু, খুকু আপু, মমি সুফিয়ান, মমি আপু, রীতা পোদ্দার আপু, সবাইকে শুভেচ্ছা। কিন্তু ইদানিং দেখছি সবাই না লাস্ট মানে একদম আধা ঘন্টা আগে যুক্ত হয়, তখন না আমি একদম বিপদে পড়ে যায়। কত কথা বলতে ইচ্ছে করে কিন্তু সময় থাকে না। শুনবো, তবে তার আগে আসি মিনা আপার কাছে। মিনা আপা, এই যে একজন লেখক হয়ে ওঠা, সেটা নিশ্চয়ই একটা এমন নয় যে হঠাৎ করে আপনি হয়ে গেছেন। ছেলেবেলা থেকে তো নিশ্চয়ই লেখালেখির অভ্যাসটা হয়েছে। প্রথম মানে কখন থেকে আসলে আপনার ভিতরে এলো যে হ্যাঁ, বা কেউ অনুপ্রাণিত করেছে যে হ্যাঁ লেখালেখি আসলে আমাদের, আমি কুষ্টিয়ার মেয়ে, তো দেখালো কুষ্টিয়ার মানুষের মধ্যে কিন্তু এমনিতেই একটু সাংস্কৃতিক মনা অনেক বেশি সৃজনশীল। ছোটবেলায় যখন আমি দেখেছি, আমরা কিন্তু অনেকগুলো ভাই বোন আলহামদুলিল্লাহ, আমরা 8 ভাই, তারপর পালিত 1 ভাই আছে, 9 ভাই 4 বোন, অনেক বড় একটা ফ্যামিলি। তো বাবা ছিলেন তৎকালীন পাকিস্তান আমলে, যখন আমাদের জন্মই হয়নি সে সময় উনি মেজর ছিলেন। তার পরবর্তীতে যখন দেশ স্বাধীন হয়েছে উনি মুক্তিযোদ্ধা ছিলেন, প্লাস কমান্ডো ছিল উনি। আমার আম্মাও একজন মুক্তিযোদ্ধা, ভাইয়েরাও মুক্তিযোদ্ধা। তারপরে আমার বড় ভাই একটু সিনেমার সাথে যুক্ত ছিল, মানে যাত্রা আপনারা দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি ছোটবেলায় কিন্তু এগুলো দেখেছি। আদিতম মানে টিভি খুব মানুষের ঘরে কম ছিল সেই সময়ের কথা বলছি, খুব ছোট তখন আমরা। তো বড় ভাইদেরকে দেখতাম যে এই অভিনয়ের সাথে থাকা। পরে আমার মেজো ভাই কুষ্টিয়ার, উনি কিন্তু খুব নামকরা একজন নাট্যকার, খাদিমুল ইসলাম, হাজি খাদিমুল ইসলাম। তো উনি বটতলার মোড়ে একটা নাটক, এটা কিন্তু খুব ফেমাস একটা নাটক ছিল ওই সময়, বেশ কিছু ভালো নাটক ছিল না। তো আমি দেখতাম ছোটবেলায় যে আমাদের বাসার পাশেই এই ইয়েগুলো হচ্ছে নাটকের, কি বলে এটা, মানে একেবারে সাংস্কৃতিক পরিমণ্ডলে এবং পারিবারিক পরিবেশে বড় হয়েছে। তারপরে আমার বাবা দেখতাম যে উনি বাঁশি বাজাতো হাত দিয়ে একরকম, আমি আর কাউকে এরকম দেখিনি। হুমায়ুন আহমেদের নাটকের মধ্যে এরকম কথা বলা ছিল যে বাঁশি বাজাই পাতা দিয়ে, তো আমার আব্বাকে আমি এটা দেখতাম, মানে হাত দিয়ে কিভাবে যেন একটা বাঁশি বাজাতো, বেশ ছোটবেলার কথা এগুলা।
যখন আব্বা অনেক ছোটবেলাতেই মারা গেছেন, ওনাকে খুব বেশি আমরা পাইনি। তো দেখা গেল যে আমার আম্মা কুষ্টিয়াতে বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী ছিলেন কুষ্টিয়ার আরুয়াপাড়ার ওনার যে ইয়েতে। তো ওই আম্মার হাতের লাঠি ছিলাম আমি। তারপরে যে মেজো ভাইকে দেখতাম যে লেখালেখি করতো, তো আমাদের একটা ইয়ে ছিল, কেউ নাচ করতো, আমি যেরকম ছোটবেলায় মানে ওই নাচ যে একেবারেই মানে নাচের- সাংস্কৃতিক হ্যাঁ, পরিবেশে হ্যাঁ। বড় হয়েছে। ছোটবেলায় আমার মেজো ভাই বেশি আমাদেরকে এইভাবে তৈরি করছে। দেখা গেল যে আমরা সবাই একটু লেখালেখির সাথে যুক্ত ছিলাম। তারপরে ছোটবেলায় নাচ শেখা, গিটার শেখা, আর্ট বাহ। করা, মানে আমাদের ফ্যামিলির মানে হাতের মোয়া এটা, এরকম একটা অবস্থা সত্যি, কিন্তু কিছুই বাহ, ধরে রাখতে যেটা পারিনি। আসলে আপনাকে অনেক হ্যাঁ। বেশি থাকে না যে পরিশীলিত করেছে হ্যাঁ, আরো কিন্তু বেশি। ধরে রাখতে পারিনি সত্যি ওইভাবে খুব ভালো আসলে। লাগলো মিনাপা জেনে। এবং আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনার বাবা মা মুক্তিযোদ্ধা, তাদের প্রতি জি। বিনম্র শ্রদ্ধা। মৌরি, আমরা জানি যে মৌরি অন্টারপ্রেনার্স ক্লাব অফ বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা সদস্য। এবং আমরা অনেকগুলো যদি দেখি যে নারীদের সংগঠন খুব ভালো করছে, তার মধ্যে অন্টারপ্রেনার্স অফ ক্লাব অফ বাংলাদেশও ভালো করছে। এই ক্লাবে মৌরির আসলে যোগাযোগটা কিভাবে? জি আসলে এখানে আসলে আমি এখন যে নতুন ফাউন্ডার মেম্বার হয়েছে, অ্যান্ড আমি চাচ্ছি যে এই সমস্ত নারী উদ্যোক্তারা আছে যাদের হচ্ছে কানেকশন সেভাবে নেই এবং তারা জানে না মার্কেটিংটা প্রপারলি কিভাবে করতে হবে, তো ওগুলো সবগুলো যেন আমরা একত্রে করতে পারি, এই জন্য আসলে আমরা এই মানে ই ক্লাবের যে সেক্টরটা এটা তৈরি করা। তো এখানে কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। আসলে সামনে অনেক কাজ আছে, এইটা মাত্র আমরা একটা ছোট পদ পার দিয়ে এখন শুরু করেছি। মেইনলি কানেকশনস অ্যান্ড বিল্ড আপটাই এখানে আসল জিনিস, তো এটার জন্যই আসলে এবং চাচ্ছি। নারীদের জন্য তাদের আসলে যে মানে উদ্যোগগুলো সেগুলোকে আরো মানুষের কাছে পৌঁছে দেওয়া। হ্যাঁ, আরো মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং মৌরির easy নিজের করা। প্রতিষ্ঠান সহ অন্যান্য যাদের জন্য কাজ করছে সেই জি। প্রতিষ্ঠানগুলো নিশ্চয়ই এগিয়ে যাবে, আমরা সেই শুভকামনা জানাই। একদম ধন্যবাদ। শেষের দিকে চলে এসেছি, একটু you. বন্ধুদের কাছ থেকে শুনবো। এর মধ্যে মারিয়াম বেগম আপাও যুক্ত হয়েছেন, অনেক শুভেচ্ছা। আকলিমা আপা, ওই যে নারীদের জন্য আস্থা ব্যাপারটা, নিজেই নিজের আস্থা, কেউ সাথ দিক না দিক, সে যদি তার নিজের মন থেকে সাহস করে, মনোবল রাখে, তাহলে বোধহয় অসাধ্য সাধন, তাই না? যে যে তাই আপনার কথার সাথে আমি একমত। সকালকে শুভ সন্ধ্যা। আর নিজেই নিজের আস্থা, আসলে কিন্তু এই কথাটার সাথে আমি মানে সম্পূর্ণভাবে বিশ্বাস করি। আমার জীবনেও এটা হয়েছে। আমি সবসময় আমার উপর আমি আস্থা রাখি, শুধু আমি না, আমার আত্মীয় স্বজন, যেহেতু আমি আমার পরিবারের মানে বড় বোন, আমার আরো 4 বোন আছে। আর এই জন্য যে কোনো ব্যাপারে আমার কেউ যদি কোনো প্রবলেম হয় বা কোনো একটা কিছু জিজ্ঞেস করে, আমাকে আগে বলে যে আমার ডাক নাম শেলি, বলে শেলিকে জিজ্ঞেস করে, শেলি আপুকে জিজ্ঞেস করো সে কি বলে। মানে আমি যেটা এরকম বলি ব্যাপারটা সেটাই যে আচ্ছা শেলি আপুকে বললেই তো বাস হয়ে যাবে। মানে আমাকে বললে আমরা আকলিমা আপু বা শেলি আপু, এর পরবর্তী থেকে আমরা নেক্সাস লেডিস ক্লাবের যে কোনো কিছুতে আমরা এরকমই বলবো যে শেলি আপুকে বলো, ব্যাস হয়ে যাবে সব। অনেক ধন্যবাদ আপু। যেহেতু অনেক বন্ধুরা আছে, ছোট ছোট করে যতজনের কাছ থেকে শুনতে পারি সবার মনের কথা। সোনিয়া আক্তার আপু, নিজেই নিজের আস্থা, তোমার কখন মনে হয়েছে যে হ্যাঁ আমি পারি, নিজেই নিজের প্রতি আস্থা রাখলেই আমি পারবো? শুভ সন্ধ্যা সবাইকে। আমি অনেক আগে থেকে নিজের প্রতি আমার সবসময় নিজের প্রতি অনেক আস্থা আছে। আমার মনে হয় আমি যে কাজটাই করি না কেন সেটাই আমার সফল হয়। আমি কখনো কোনো কাজ ধরেছি সেটা আমার সফল হয় নাই, এমন কোনোদিন আমার যায় নাই। আমার নিজের প্রতি খুব কনফিডেন্স। আর মানুষের কাছ থেকে আঘাত পেতে পেতে আগে কান্না করতাম, আর এখন আরে শক্ত হয়ে আমাদের মিষ্টি আপুটাকে কে এরকম আঘাত করে? না, এইটা মনে রাখবে না, একদমই মনে রাখবে না। যে তোমাকে আঘাত করে তার মতো আমার মনে হয় অর্বাচীন বোকা আর কেউ নেই, বুঝেছো? একদম। আর সেই সব কষ্ট ভুলে যাবে, আমরা আছি তোমাকে ভালোবাসতে সব সময় তোমার সাথে। আমরা একটু শুনি ওবায়দা খালামনির কাছে শুনি যে আমরা জানি যে আমাদের সমাজে নানা রকমের মানুষ আছে এবং
প্রত্যেকের যার যার আলাদা ভাবনার জায়গা থেকে আমরা কতভাবেই মানুষকে আসলে আঘাত করি, টেনে ধরি, সেই জায়গায় ওবায়দা খালামণি নিজের প্রতি আস্থা রেখে কিভাবে এগিয়ে যাচ্ছেন? আসসালামু আলাইকুম সবাইকে। মিনা ফারুক আপা সহ সব আপাদের অভিনন্দন স্টুডিওর। তো খালামণির শাড়িটা তো আমাকে খুবই আকৃষ্ট করছে। আমি নিজের উপর আস্থা, অনেক সময় আস্থা থাকে না, কিন্তু আমি ওটা পরে অর্জন করি। আস্থাটা হলো একটা মানুষের বিশেষ বৈশিষ্ট্য, নিজের উপর আস্থা রাখা বা বিশ্বাস রাখা। এই আত্মবিশ্বাসটা অনেক কিন্তু অনেক সময় মানে হয় যে এটা মনে হয় আমার এখন পারবো না এরকম, বা এই কাজটার জন্য আমার আরেকজন সাহায্যকারী লাগবে। তো এই ক্ষেত্রে কিছুক্ষণ আর কি ভাবনা বা চিন্তার পর, ভাবার পর আমি নিজেকে সামনে নিই যে না, আমি এটা পারবো। এইভাবে আস্থাটা অর্জন করি। এটা খুবই 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 জরুরি। তরু আপা তো একজন শিক্ষক, এবং বলা হয় যে মনোবল গড়ে দেওয়ার কাজটা প্রথম ধাপ কিন্তু শিক্ষকরাই করে যে কোনো কিছুতে। দেখা যায় ছেলেমেয়েরা ভয় পাচ্ছে, পড়ালেখা হোক, জীবনে যে কোনো কিছুতে হোক, শিক্ষকরা কিন্তু সবসময় এটা বোঝাতে চেষ্টা করে যে আমি তো আছি। তরু আপা সেক্ষেত্রে তরু আপা ছাত্রদের পাশে থাকলেও আপনি নিজেকে কিভাবে সাহস দেন যে কোনো সময়ে, সিচুয়েশন? আসলে আপু, বিশ্বাসটা বা আস্থা যেটা আমরা বলছি, সেটা কিন্তু একটা অনেক বড় একটা সম্পদ নিজের উপর। আর এটা আমি যখন নিজের উপরে অ্যাপ্লাই করি, হ্যাঁ, আমি একটা কাজ যখন করি আমার খুব বিশ্বাস থাকে আমি পারবো। তবে ওভার কনফিডেন্সটা এটা ভালো না, কিন্তু তারপরও আমি কিছুটা হলে রাখি। আর এই জিনিসটা কিন্তু আমি আবার আমার বাচ্চাদের উপরেই করি। যেমন আমার বাচ্চারা যে অনেক সময় একটু মনোবল হারায় ফেলে, সেক্ষেত্রে আমি বলি তুমি পারবে, কেন পারবে না? আমি দেখেছি ভালো রেজাল্ট আসছে। আরেকটা কথা বলি আপু, সেটা হচ্ছে আমার ছাত্রছাত্রী স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি যেখানে আমি পড়াই, সেটা একটু প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরাই ভর্তি হয় সাধারণত। তাদেরকে কিন্তু আমি অনেক ভাবে হলো মনোবল মানে শক্ত করার আমি হলো অনুপ্রেরণা সাহস দিয়ে। আপা এইভাবেই সামনে এগিয়ে যাবেন, জাতিকে যেভাবে গড়ে তুলবেন। আবারও অনেক ভালোবাসা জানাই সব বন্ধুদের। একদম শেষে মমি আপু এসছে, বাকি 2-3 কে আমি শুনতে পারলাম না, এই জন্য খুব দুঃখিত। একদম লাস্ট নোট শুনবো সর্বজয়ার আমাদের আপার কাছ থেকে। পলি আপা, সর্বজয়া নিয়ে আপনার ভালোবাসা, আপনার আবেগের শেষ নেই। একদম ছোট করে, একদম 10 সেকেন্ডসে এক কথায় সর্বজয়াকে আপনি কি বলবেন? আমি আসলে প্রত্যেকটা নারীর স্বপ্নকেই বলবো যে সর্বজয়াই হচ্ছে প্রত্যেকটা নারীর স্বপ্ন। এখানে আসার পরেই প্রত্যেকটা নারী যে একটা স্বপ্ন দেখে যে আমার নিজের একটা সত্তা তৈরি হবে, সেটার জন্য তার আসলে একটা স্থাপনা দরকার বা একটা আউটলেট দরকার। সেটা সে শুধু ভেবেই যায়, কিন্তু করাটা তার জন্য অনেক দুর্বিষহ হয়ে ওঠে। তো সেই জায়গার সেই লক্ষ্যটা পৌঁছানোর জন্য আলহামদুলিল্লাহ আমি সাকসেস। এবং আমরা জানি যে সর্বজয়া সরকার কর্তৃক অনুমোদিত একটি বড় প্রতিষ্ঠান, এবং সেই প্রতিষ্ঠান একটি স্থায়ী জায়গাও পেয়েছে, যেটার সম্পর্কে পরে নিশ্চয়ই আরেকবার আমরা শুনবো। আরো একবার অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা জানাই যে আমাদের এসে সময় দিলেন। আর আপনার প্রতিও অনেক অনেক কৃতজ্ঞতা এই জন্য যে আসলে এত মিষ্টি একটা মানুষের সাথে আমরা এত সময় ধরে কথা বলতে পেরেছি। অনেক ধন্যবাদ, ভালো লেগেছে, সত্যি ভীষণ ভালো লাগলো। দর্শক, এই যে ভালো লাগার কথা বলছি, নারীরা যখন সামনে এগিয়ে যায়, প্রতিষ্ঠিত হয়, সেই ভালো লাগা আমাদের আরো অনেক বেড়ে যায়। এবং আমরা বিশ্বাস করি যে নেক্সাস লেডিস ক্লাব একটু একটু করে পারছে নারীদের আস্থা, মনোবল অর্জন করার ক্ষেত্রে একটু হলেও সাহস যোগাতে। এভাবেই আমরা চাই নারীরা এগিয়ে যাক। আপনারাও সবসময় নারীদের পাশে থাকবেন, তাদেরকে আস্থা যোগাবেন, আর থাকবেন নেক্সাস টেলিভিশনের সব আয়োজনের সাথে।